একটা বড় টেস্ট হবে। আপনারা কি এই পরীক্ষাটা দিয়েছিলেন? জি জি। মানে স্যার, আহ, দিয়েছি স্যার। আগামী আগামী কালকে হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার 100 মার্কের একটা পরীক্ষা নিব। ওইটা হচ্ছে ভালো করে দিবেন। 100 মার্কের মানে একদিন সময় পাবেন পড়ার জন্য। ঠিক আছে? যেমন এগুলো পড়াই দিছি আমি 2022 সালের। তারপরে আমি এমসিকিউ পড়াবো আর কি। আগে 7টা সাবজেক্ট শেষ করে নিই, তারপরে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা ব্যাখ্যা সহ আমি কি করব দেখাই দিই। এইটা আপনারা কেউ কোনো কিছু না বুঝলে আমাকে জানায়েন, আমি হচ্ছে জিনিসগুলা এক্সপ্লেন করে দিব। আমি আপাতত ক্লাসে চলে যাচ্ছি, যেহেতু আমাদের সময় এই সাজেশনের টপিক গুলো এগুলো যেন সবসময় মাথায় থাকে। বারবার বলছি, আজকেও বলছি। আমরা হচ্ছে এটা থেকে আজকে 12 থেকে দেখব। আমরা হচ্ছে 10 পর্যন্ত পড়ে ফেলছি। আজকে 12, 13, 14, 15, তাহলে আমাদের 15টা প্রশ্ন নিশ্চিত হবে। আজকে 12 নম্বরে যেটা পড়া, সেটার বেসিকটা আমি বলি, তারপর 13 বেসিক বলি, তারপরে হচ্ছে আমরা ধীরে ধীরে আগাবো আর কি। ঠিক আছে? তো আমাদের 12 নম্বর, যেটা গতদিনও বলেছিলাম, প্রমাণের দায়ভার বা প্রমাণের দায়িত্ব। ঠিক আছে? এটা খণ্ড 3। আমরা সাক্ষ্যায়নের দ্বিতীয় ক্লাসটা দেখে দিবেন, খণ্ডগুলো বলে দিছি। আমরা প্রমাণের দায়ভারের মধ্যে আমরা বেসিক যে বিষয়গুলো বলেছিলাম, যে যেটা দাবি করবে সে সেটা প্রমাণ করবে। আর এই প্রমাণের দায়ভারের আপনার ব্যতিক্রম আছে কিনা, দায়ভার যে দাবি করবে সে প্রমাণ করবে, এর ব্যতিক্রম আছে কিনা, মানে আসামির কোনো কিছু প্রমাণ করা লাগে কিনা। সাধারণত কি, আসামিকে কোনো কিছু প্রমাণ করার দরকার নাই। অভিযোগকারী বা বাদী যেটা দাবি করবে সেটা বাদী বা অভিযোগকারী নিজ নিজ মামলায় সেই বিষয়গুলো প্রমাণ করবে, এটাই আমরা জানি। কিন্তু এই বক্তব্যের ব্যতিক্রমও আছে, সেটা একশো আসামিকে তিন প্রমাণ স্যার। করা লাগে। জি। 103 স্যার। 103 আর 105। 105-এও ওই বিষয়টা আছে, হ্যাঁ? ওই যে সাধারণ ব্যতিক্রমের যে বিষয়টা। ঠিক জি আছে? জি, আশা করি যেটা আর কি। হ্যাঁ, আসামিকে প্রমাণ করতে হয়, তাইলে পরীক্ষায় বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে, একটু alert থাকতে হবে। আচ্ছা, তারপরে বাকি জিনিসগুলো আমরা ধারা থেকে দেখব। আচ্ছা, তারপরে অ্যাস্টপেলের বেসিকটা কি এটা আমরা একটু দেখব। অ্যাস্টপেল হচ্ছে স্বকার্যজনিত বাধা, নিজের কাজের জন্য বাধা। মানে আপনি কোনো কিছু কাউকে বিশ্বাস করাইছেন, আপনি ওই জায়গা থেকে আর সরে আসতে পারবেন না, সেটা সত্য হোক আর মিথ্যা হোক। মনে করেন জি যে আপনি কাউকে বলছেন যে একটা জমি বিক্রি করবেন। ঠিক আছে? এখন আপনি আবার কিছুক্ষণ পরে এটা অস্বীকার করতে পারবেন না, কয়েকদিন পর, যে আমি এটা বিক্রি করব না। কারণ কি, আপনি একটা নিজের বক্তব্য দিয়ে আপনি একটা জিনিস এস্টাবলিশ করছেন, ওইটা থেকে আপনি ফেরত আসতে পারবেন না। এখন আপনি ভুল ভাবেও যদি কাউকে কোনো কিছু আশ্বস্ত করেন বা বুঝান, ওই জায়গা থেকেও আপনি ফেরত আসতে পারবেন না। যেমন আপনার বাবার জায়গা আপনি হচ্ছে বিক্রি করার জন্য আশ্বস্ত করছেন। ঠিক আছে? আমি একটু ফাস্ট বলবো, রোজার পরে আমরা হচ্ছে একটু স্লো মোশনে পড়বো, যেহেতু আমার সময় নাই, এই জন্য আমাকে একটু ফাস্ট বলতে হচ্ছে। যেমন মনে করেন আপনি ভুলভাবে বা মিথ্যা ভাবে, ঠিক আছে, একজনকে কি করছেন, একটা বিষয় হচ্ছে আপনার আশ্বস্ত করছেন যে এই জায়গাটা আমি কি করব, বিক্রি করব। ঠিক আছে? এটা আপনি ভুলভাবে আশ্বস্ত করছেন। ঠিক আছে? তো কিছুক্ষণ কি 2 মাস পরে আপনি বলতেছেন যে এই জায়গাটা আপনি বিক্রি করবেন না। ঠিক আছে? 2 মাস পরে আপনি কি বলতেছেন, যে জায়গাটা আপনি বিক্রি করবেন। তো তো অপোজিট পার্টি বলতেছে কেন, আপনি তো বললেন বিক্রি করবেন। তখন আপনি মনে করেন বলতেছেন যে এই জায়গার তো মালিক আমি ছিলাম না, এটার মালিক তো যখন আমি বলছি বিক্রি করব, আমার বাবা মালিক ছিল। হ্যাঁ। তো এখন আমার বাবা মারা গেছে, এখন আমি মালিক হয়েছি, কিন্তু এখন আর আমি বিক্রি করব না, কারণ ওই সময় আমি মালিক ছিলাম না। এই যে এই অজুহাতেও আপনি কি করতে পারবেন না। কি? যাও। এই এই অজুহাতেও আপনি কি করতে পারবেন না, ওই আহ, কারণের আপনার সুযোগ নেই। বক্তব্য থেকে সরে আসতে পারবেন না, এই জন্য প্রশ্নের মধ্যে আসতে পারে। ঠিক আছে? নিচের কোন বক্তব্যটি অ্যাস্ট্রোপেল বলে গণ্য হবে, এইভাবেও আসতে পারে, অথবা আসতে পারে নিচের কোন বক্তব্যটি অ্যাস্ট্রোপেল বলে গণ্য হবে না, এভাবেও আসতে পারে। তো যেভাবে আসুক, ধরেন যে আপনার বলা হইলো যে কেউ কোনো আহ, চুক্তি করলো, সেটা পরবর্তীতে অস্বীকার করলো। আবার অপশন আরেকটা দিল, কেউ মিথ্যা ভাবে কোনো কিছু কাউকে
আপনার আশ্বস্ত করলো, ঠিক আছে, সেই জায়গা থেকেও সে কি করতে পারবে না, সরে আসতে পারবে না। তাহলে এইটাও অ্যাস্টোপেল, এইটাও অ্যাস্টোপেল। বড় গতি দিল মনে করেন ক প্লাস ক, তখন উত্তরটা হবে ক প্লাস ক। তো এইভাবে বুঝতে হবে আপনাকে যে কি চাচ্ছে, কি আমার অ্যান্সার হওয়া উচিত। আচ্ছা, তাহলে অ্যাস্টোপেলের এটা 115 ধারা, তারপর 116, 117 আমরা ডিটেলসে পড়বো হচ্ছে একটু পরে। আমি বেসিকটা আলোচনা করছি প্রথম সব জিনিসের, ঠিক আছে। জি আচ্ছা, তারপরে আমরা চলে যাব হচ্ছে 14 নম্বর প্রশ্ন। না, এটারই আরেকটা পার্ট আছে অ্যাস্ট্রোপেলের মাঝখানে আমি আরো দুইটা জিনিস দিয়ে রাখছি। সেটা হচ্ছে সাক্ষীর যোগ্যতা, কারা কারা হচ্ছে সাক্ষী দিতে পারে। আপনি দেখেন, যিনি প্রশ্ন বুঝে উত্তর দিতে পারে সেই সাক্ষী দিতে পারে। যিনি প্রশ্ন বুঝে উত্তর দিতে পারে, সে হোক শিশু, হোক বৃদ্ধ, যেই হোক না কেন, সেই প্রশ্ন বুঝে উত্তর দিতে পারে। এখানে বয়সের কোনো লিমিটেশন নাই, 18 বছর হইতে হবে, না বালক সাক্ষী দিতে পারবে না এরকম না, সবাই সাক্ষী দিতে পারবে। এটা 118 ধারাতে আমরা হচ্ছে পাবো আর কি। তো সাক্ষীর যোগ্যতার মধ্যে যে ধারাগুলো আছে 118, 119, 120 আর 133, আমি কিন্তু লিখে দিছি, আপনারা কি দেখছেন? 7 নম্বর পৃষ্ঠাতে যান, বই বের করছেন সবাই? লিখিত এমসিকিউ সবার জন্য কিন্তু এই জিনিসগুলো লাগবে। পরীক্ষায় কিন্তু এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসবে, ঠিক আছে। তখন আপনাকে দেখেন 118, 119, 120 আর 133, এই চারটা একসাথে দিয়েছি, এটা একটা সেট। জি হ্যাঁ, ধরেন যে আপনি লিখিত পরীক্ষায় বসছেন, প্রশ্ন আসতে পারে যে কারা কারা সাক্ষী দিতে পারে বা সাক্ষ্য দেওয়ার যোগ্যতা গুলা লেখো, সাক্ষ্য আইনের আলোকে। তখন জি আপনাকে কিন্তু এই চারটা ধারা দিয়ে আপনাকে অ্যান্সার দিলে, এক লাইন করে লিখে দিলেই হয়ে যাবে। আবার এমসিকিউতে প্রশ্ন আসতে পারে এরকম, এমসিকিউতে প্রশ্ন আসতে পারে এরকম, নিচের কোন ধারাটি যোগ্য সাক্ষীর ধারা? নিচের কোন ধারাটি, আমি একটু ফাস্ট বলবো, আপনারা রেকর্ড দেখে নিয়েন, ঠিক আছে। নিচের কোন ধারাটি যোগ্য সাক্ষীর ধারা? কতে দিল 118, খতে দিল 119, ছোট গতে দিল 133, বড় গতে দিল সবকটি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ক। কয়টি? বলেন। অ্যান্সার ক অ্যান্সার হবে সব না, কয়- অ্যান্সার সবকটি সব হবে। কয়টি সব কয়টি সবকটি হবে, কারণ কি? কারণ হচ্ছে এই চারটা ধারার, এই চারটা ধারা যে বলছি আমি, অনেকে 118 মনে করে, 118 প্রশ্ন হচ্ছে বুঝে উত্তর মাদার দিতে ধারা। পারলেই তো হবে স্যার, এখানে বোবা সাক্ষী হোক আর হ্যাঁ, মানে যাই হোক, তাহলে মাইনর হোক আপনার স্যার। যদি প্রশ্ন আসে নিচের কোনটি যোগ্য সাক্ষীর দ্বারা, 118 ক, খতে 119, ছোট গতে 133 আর বড় গতে সবকটি, তাহলে অ্যান্সার কি হবে? সবকটি। সব কয়টি কারণ সবই, হ্যাঁ, ঠিক আছে জানারা আপু, তাহলে সবই হচ্ছে কি যোগ্য সাক্ষীর দ্বারা। কারণ হুম 133ও কিন্তু যোগ্য সাক্ষীর দ্বারা, এক আসামি আরেক আসামির বিরুদ্ধে সাক্ষী দিতে পারে। তারপর স্বামী স্ত্রী যোগ্য সাক্ষী 120 ধারাতে, তাই না? 179 ধারাতে, 119 ধারাতে কি, ওই যে বোবা বোবা সাক্ষী সাক্ষী, এরাও যোগ্য সাক্ষী। সো আপনার এই হচ্ছে চারটা ধারায় না যোগ্য সাক্ষী, তুলি ঠিক আছে। তো আশা করছি আপনি এভাবে ক্লিয়ার হয়ে আগাবেন। 118 ধারাতে বলছে সবাই, এটার স্কোপটা বেশি, বলছে যে সবাই যোগ্য সাক্ষী যারা প্রশ্ন বুঝে উত্তর দিতে পারে। 119-এ আরেকটু স্কোপ কমায় দিছে। আমি তো সবসময় বলছি যে একটা প্রশ্নের সবসময় ইম্প্যাক্ট অ্যানালাইসিস করবেন, একটা ধারারও ইম্প্যাক্ট আছে, প্রশ্নেরও ইম্প্যাক্ট আছে, ইম্প্যাক্টটা বুঝে গেলে আর আপনার কিছু করতে হবে না। 119-এ কি বলছে? বোবা সাক্ষী এরা যোগ্য সাক্ষী। 120-এ বলছে স্বামী স্ত্রী এরা যোগ্য সাক্ষী। 130-এ বলছে এক আসামি আরেক আসামির বিরুদ্ধে সাক্ষী দিতে পারে, এরাও যোগ্য সাক্ষী। তাহলে এই চারটা ধারার হেডলাইন কি? সাক্ষীর যোগ্যতা, বা কারা কারা সাক্ষী দানের যোগ্য, বা কাদেরকে যোগ্য সাক্ষী হিসেবে গণ্য করা হয় সাক্ষ্য আইনের আলোকে, এক্সপ্লেন করো। তাহলে এটা, তারপর সাক্ষীর অযোগ্যতা, অযোগ্যতা মানে কি, কারা কারা যোগ্য সাক্ষী না। আপনারা ম্যাক্সিমাম, আপনার 80% স্টুডেন্ট এবং টিচার সবাই যে কাজটা করে সেটা হচ্ছে ওই যে ধারা পড়ায় একটা না, এই ধারা 1 থেকে 167, একটার সাথে একটা লিঙ্ক আপ নাই, একটার সাথে একটা যোগাযোগ নাই। এটা করে কোনো লাভ হয় না, আলটিমেটলি অন্ধকারে আপনার পরিশ্রম হবে, সফলতা আসবে না, ঠিক আছে। তো আপনাকে কি করতে হবে, আগেই একটা প্যাকেজ তৈরি করে ফেলতে হবে, কম্প্যাক্ট ওয়েতে একটা প্যাকেজ তৈরি করতে হবে। এমসিকিউ রিটেন দুইটাই দেখবেন সমানতালে, আপনার সমান্তরালে রেল লাইনের ইয়ের মতো হবে। আপনি চাইলেই আইনজীবী হইতে পারেন, কিন্তু আপনি চান না, কেন চান না জানেন? ওই যে ভুলভাল ওয়েতে গেলে তো আপনি চাচ্ছেন না আইনজীবী হতে। আপনি চাইলেই হইতে পারেন, খুবই সহজ। আমার এই হেডলাইন, এই দুইটা পাতা মাথায় থাকলেই হবে, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা, তারপরে দেখেন সাক্ষীর অযোগ্যতা, সাক্ষী হিসাবে কারা যোগ্য না। যোগ্য না বলতে কাদেরকে বাধ্য করা যায় না, এইভাবেও আসতে পারে। কাদেরকে
সাক্ষী হিসাবে বাধ্য করা যায় না, বা কাদেরকে প্রেসার দেওয়া যায় না, কাদেরকে আপনার সাক্ষী হিসাবে কারা অযোগ্য, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে প্রশ্ন আসতে পারে। সব কটার মূল কথা একই। সাক্ষীর অযোগ্যতার মধ্যে দেখেন জজ ম্যাজিস্ট্রেট এদেরকে বাধ্য করা যাবে না। তাহলে প্রথম স্লটটা কি 121, জজ ম্যাজিস্ট্রেট প্রথম কমা, এটা কি ধারা 121 প্রথম কমা। আচ্ছা, তাহলে জজ বা ম্যাজিস্ট্রেটকে সাক্ষী হিসেবে বাধ্য করা যাবে না। কোনো একটা মামলায় জজ বা ম্যাজিস্ট্রেট সাক্ষী দিতে বাধ্য না, ওদেরকে বাধ্য করা যাবে না। এই জন্য আমরা সাক্ষীর অযোগ্যতার মধ্যে বলতেছি। বিবাহ থাকাকালীন অবস্থায় স্বামী স্ত্রী পত্রালাপ ফাঁস করা সম্পর্কে তাদেরকে বাধ্য করা যাবে না। রাষ্ট্রীয় বা সরকারি কর্মচারীকে সাক্ষী দিতে বাধ্য করা যাবে না। ধরেন যে একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে একটা লোক বসে আছে, একজন জজ চাইলেই তাকে ডাইকা আইনা সাক্ষী নিতে পারবে না, কারণ তার সাক্ষী থেকে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু বের হয়ে যাবে, যেটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে, রাষ্ট্রের জন্য অমঙ্গল হইতে পারে। এই জন্য এদেরকে সাক্ষী দিতে বাধ্য করা যাবে না, এই জন্য এরা সাক্ষীর যোগ্য না। আর এদেরকে সাক্ষী দিতে হলে বিভাগীয় প্রধানের, সরকারি কর্মচারী যারা আছে ওদের যে বস আছে, বসের পারমিশন লাগবে। আচ্ছা, তারপরে আপনার হচ্ছে আরেকটা ধারা হচ্ছে 126, উকিল আর মক্কেলের মধ্যে যে কনভারসেশন হয়, তার এই সেই কনভারসেশনের বিষয়ে সাক্ষী দিতে উকিলকে বাধ্য করতে পারবে না একটা আদালত, যে আপনি সাক্ষী দেন। কারণ এটা হচ্ছে পেশাগত যেই আপনার ইস্যুগুলা, পেশাগত যেই আপনার বিষয়, হ্যাঁ, এই বিষয়টা 126 ধারাতে ফুটিয়ে তুলছে উকিল আর মক্কেল, প্রফেশনাল যে আপনার বাধ্যবাধকতা। ঠিক আছে, এইটা তাইলে এরা কি সাক্ষীর অযোগ্য। তাইলে আমরা এই 13 নম্বর স্লটে 3টা বিষয় পাইলাম। আপনি এইভাবে পড়বেন, আমার এই স্লট মুখস্থ করে ফেলেন আপনি এই বইয়ের। ঠিক আছে, এক্সাম পার্টনার বলছি এই জন্য, এটা আপনাকে পার্টনার হিসেবে কাজ করবে। আমি না থাকলেও আপনার এটাই আপনাকে পার্টনার বানায় আপনাকে এগিয়ে নিয়ে যাবে। এই জন্য এটা শর্ট সাজেশন, ফার্স্ট রিভিশন আর এক্সাম পার্টনার। ঠিক আছে, তো এখন আমি যেটা বললাম 13 নম্বরে আপনি মুখস্থ রাখেন মাথায় যে অ্যাস্টপেল। আচ্ছা, সব বাকিগুলো পরে দেখবো অ্যাস্টপেলে কি আছে। আর কি দিচ্ছে, সাক্ষীর যোগ্যতা আর সাক্ষীর অযোগ্যতা, এই 3টা লাইনই তো, এই 3টা ধারা। 3টা বলতে এই 3 স্লটের জন্য কি এই 3টা লাইন মনে রাখা যথেষ্ট না? বেসিক বা প্রাথমিকভাবে আপনি কি মনে করছেন, বলেন। এই বুঝতেছেন? 13 নম্বর বুঝছেন বেসিক? তারপর আমরা ডিটেলসে যাবো একটু করে। জি, বুঝতে পারছি স্যার। তাইলে প্রথম 13 নম্বরের প্রথম স্লটটা কি দিলাম আমি? ইস্টপেল স্টপেল। দ্বিতীয় স্লটটা সাক্ষীর সাক্ষী সাক্ষীর যোগ্য যোগ্যতা স্যার, তৃতীয় স্লটটা অযোগ্যতা। সাক্ষীর অযোগ্যতা স্যার। অযোগ্যতা। অযোগ্যতা। তাহলে এইভাবে পড়লে সহজ না ধারা মুখস্থ করা সহজ, কোনটা বলেন আমাকে, ক্লিয়ার করেন। এইভাবে না আমি পড়লে ভুল সোজা স্যার। এভাবে পড়লে সোজা না, এটা কঠিন করতে হবে। এরকম করে যেটা তো বই, আপনারা, কারো কোনো বই নাই। আপনি যেটা বের করছেন এটা এরকম কারো বই এরকম নাই করা। হ্যাঁ আসলে নাই, আমি না, আমার চিন্তা ভাবনা থেকে বের করছি, বুঝছেন কিনা। আর আমার তো এটা কয়েক আপনার, বই তো এরকম নাই। এটা আপনাকে এমসিকিউ রিটেন দুই জায়গাতে আগায় নেবে ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে 14, সাক্ষীর সংখ্যা। সাক্ষীর সংখ্যা এটা বেসিক জিনিস। কত দ্বারা? 134। সাক্ষীর কোনো সংখ্যা নাই, একজন হইতে পারে, 100 জন হইতে পারে, 10 জন হইতে পারে। সাক্ষীর ক্রম। আচ্ছা, জবানবন্দি জেরার সংজ্ঞা, সংজ্ঞাটা দেওয়া হয়েছে 137-এ, আর ক্রমটা দেওয়া হয়েছে কততে? 38 138-এ। এতটুকু মনে রাখেন প্রাথমিকভাবে। জবানবন্দি কি, একটা মামলায় জবানবন্দি প্রথম হয়, তারপরে জেরা হয়, তারপরে পূর্ণ জবানবন্দি হয়, তারপরে লাগলে পূর্ণ জেরা হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ক্রম। ক্রম মানে কি? অর্ডার, মানে সিকোয়েন্স। যেমন ছোট থেকে বড়, তাইলে কি ছোট আগে, তারপরে আস্তে আস্তে বড়, আবার বড় থেকে ছোট। এটাও একটা সিকোয়েন্স। সাক্ষী আগে কি জেরা নেয় না আগে জবানবন্দি হয়? আগে জবানবন্দি, আগে তারপর জেরা, জবানবন্দি। তারপর আবার আগে পূর্ণ জবানবন্দি। জবানবন্দি স্যার। হ্যাঁ, তাহলে 137, 138। তারপরে দেখেন লিডিং কোশ্চেন মানে কি? ইঙ্গিতবাহী প্রশ্ন। লিডিং কোশ্চেন মানে কি? 14 নম্বর প্রশ্নের তৃতীয় নম্বর বিষয়টা। লিডিং কোশ্চেন মানে ইঙ্গিতবাহী প্রশ্ন। লিডিং কোশ্চেনের আপনার ডেফিনেশন দিছে 141-এ। লিডিং প্রশ্নের কোশ্চেন মধ্যে কোন উত্তর জায়গায়, জড়িত থাকে স্যার। হ্যাঁ, লিডিং কোশ্চেন কখন করা যায় না, এটা নেগেটিভ। 142 কখন করা যায়? 143। তাহলে লিডিং কোশ্চেন এইভাবে মনে রাখবেন, লিডিং কোশ্চেন এটার মধ্যে আপনার দুইটা। তাইলে লিডিং কোশ্চেন কত ধারাতে? 41 লিডিং কোশ্চেন মানে কি? যে প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া থাকে, যেমন আপনার নাম কি রহিম, তার মানে কি প্রশ্নের মধ্যেই তো উত্তর আছে, জি আপনার নাম কি রহিম। তাহলে প্রশ্নের মধ্যে রহিম আছে না? জি
তাহলে যে প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া থাকে, ঠিক আছে, যে প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া থাকে তাকে আমরা কি প্রশ্ন বলি? লিডিং কোশ্চেন বলি। যেমন আপনি কি ঢাকা থেকে এসেছেন, আপনি কি রহিমকে খুন করেছেন, এরকম বিষয়গুলো। আচ্ছা, তো লিডিং কোশ্চেন এই 141 ধারা যেটা, ধরো এই যে লিডিং কোশ্চেন 141 ধারা, ঠিক আছে, এইটাকে দুইটা পর্শনে ভাগ করব, নেগেটিভ, পজিটিভ। পজিটিভ। নেগেটিভ মানে কি? কখন লিডিং কোশ্চেন করা যায় না। আর পজিটিভ মানে কি? কখন লিডিং কোশ্চেন করা যায়। তাহলে আগে নেগেটিভ না পজিটিভ? পজিটিভ। না না, পজিটিভ। আগে নেগেটিভ। নেগেটিভ। নেগেটিভ আগে করা। উপরে নেগেটিভ দিলাম, নিচে পজিটিভ দিলাম না। আর বুঝতেছেন জানার? তাহলে উপরে কি নেগেটিভ দিলাম, নিচে পজিটিভ দিলাম, তার মানে নেগেটিভ কোনটা? 142। 42। পজিটিভ কোনটা? 43। 143। তাহলে কি বুঝছেন 142 আর 143? জি স্যার। হ্যাঁ। জি। জি। আচ্ছা, তাহলে আহ লিডিং কুশনের সংজ্ঞা হচ্ছে কত ধারায়? 141। 141 ধারায়। ইঙ্গিতবাহী প্রশ্ন বা লিডিং কুশন। জি তো 100 হ্যাঁ, কখন লিডিং কুশন করা যায় না, এটা বলছে 100 কত? 42 দাঁড়ায়। 42। কখন লিডিং কুশন 142 করা যায়, এটা বলছে কত ধারায়? 143 ধারায়। ঠিক আছে। ওকে জি। স্যার। কখন লিডিং কুশন করা যায়, কখন লিডিং কুশন করা যায় নাই। না, বুঝতে পারছেন? জি আচ্ছা, তো লিডিং কোশ্চেনটা আপনার সংজ্ঞায়িত করা হয়েছে 141 ধারায়। আর লিডিং কোশ্চেন করা যায় না 142, লিডিং কোশ্চেন করা যায় 143। 143। আচ্ছা, লিডিং কোশ্চেন করা যায় না মানেটা কি? মানে হচ্ছে যে প্রশ্নের মধ্যে আপনার হচ্ছে ইঙ্গিতটা আপনি দিতে পারবেন না, লিডিং কোশ্চেন করা যায় না মানে আপনার, আমরা একটু যদি দেখি তাহলে আমরা বুঝে যাব কখন লিডিং কোশ্চেন করা যায় না। এই যে when they must not be asked, মানে কখন লিডিং কোশ্চেন করা যাবে না, জবানবন্দি যখন নেওয়া হবে, যখন আপনি একজন অ্যাডভোকেট, আপনি যখন মক্কেলের সাক্ষ্য গ্রহণ করবেন, আপনি কি তাকে হিন্টস দিয়ে দিতে পারবেন জবানবন্দির সময়? দিতে পারবেন না। না। জবানবন্দির সময় লিডিং কোশ্চেন করা যায় না। আর 143-এ কি বলছে? জেরার সময় লিডিং কোশ্চেন করা যায়। ক্লিয়ার যায়। মেসেজ? তাহলে জি লিডিং স্যার। কোশ্চেন কখন করা যায়? জেরার সময়। লিডিং কোশ্চেন জেরার কখন সময়। করা যায় না? রাস্তা হয়ে যায়। জবানবন্দির সময়। সময়। তাহলে আগে জবানবন্দি, পরে জেরা, এভাবে মনে রাখতে পারেন। যারা মনে রাখতে অনেকের একটু সমস্যা হয়, তাহলে লিডিং কোশ্চেন সেকশন 141 আর 142 হচ্ছে কি লিডিং কোশ্চেন কখন করা যায় না, 143 লিডিং কোশ্চেন কখন করা যায়। আচ্ছা, আপনারা হচ্ছে 10টা সেকেন্ড একটু থাকেন, আমার হচ্ছে বাসার গ্যাসের লাইনে একটু প্রবলেম, একটা মিস্ত্রি আসছে, তো ওনাকে আমি একটু বুঝাই দিয়ে আসি। 10 সেকেন্ড যাবো লাগবে। আপনারা এটা নেগেটিভ পজিটিভ মনে রাখেন, 141, 42, 43 সাথেই থাকেন।
আচ্ছা ঠিক আছে, সরি আমি হচ্ছে আপনাদের বসায় রাখছি। ওই যে গ্যাসের লাইনে একটু লিক করতেছিল, হ্যাঁ, ওই যে চাবি নষ্ট হয়ে গেছে তো ওটা আনতে পাঠাচ্ছি। আচ্ছা, তো এখন ইঙ্গিতবাহী প্রশ্ন, এই জিনিসটা কি বুঝছেন? এটাকে আমরা আরো বুঝাবো কিন্তু ডিটেলসে, এটা থাকবে, এটাকে আমরা আরো ডিটেলসে বুঝাবো, এটা তো, এটাকে আমরা আরো ডিটেলসে বুঝাবো একটু পরে। এখন আমি বেসিকটা শুধু দেখাচ্ছি, হ্যাঁ। তাহলে বেসিকটা আশা করছি বুঝে গেছেন আপনারা, এইভাবে বুঝে বুঝে আপনি তারপরে ডিটেলসে স্যার একটু যাবেন। কথা বলি, স্যার একটু কথা হ্যাঁ, বলি। জি জি। আপনি বলছেন যে 143 দ্বারা ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়, মানে এটা হলো হুম, জেরার সময় করা যায়, লিডিং কোশ্চিন জি জি। জেরার সময় করা যায়। আর 42-এ 42-এ হচ্ছে করা যায় না তখন, জবানবন্দির ক্ষেত্রে জবানবন্দির এটা কি সময়। জবানবন্দির সময়। জবানবন্দির সময়? জি, জবানবন্দি, এটা হলো কিন্তু জবানবন্দি হবে, ওইটা হবে জেরা। ব্যতিক্রম আছে, আবার জবানবন্দির সময় করা যায়, এই জিনিসটা হ্যাঁ। আমরা একটু পরে বলবো, ও ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ব্যতিক্রমটা একটু পরে বলবো, কখন করা যায় জবানবন্দির সময়, যদি অবিসংবাদিত বিষয় হয়, ইউনিভার্সাল ট্রুথ হয়, একদম মানে কোনো একটা বিষয়ে দুই পক্ষেরই কোনো বিবাদ নাই, এইরকম বিষয় হয়, তখন জবানবন্দির সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়, এটা ব্যতিক্রম, বুঝছেন? যেমন বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে, এই 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 জায়গাটাতে কি কেউ আমরা দ্বিমত আছে? সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, বা জামাত হোক, যাই হোক, মানে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ধরেন ধরেন বাংলাদেশ আর অন্য কোনো কিছু একটা নিয়ে মামলা হচ্ছে, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই বিষয়ে সবাই আমরা একমত না? তো এরকম বিষয় যদি থাকে কোনো মামলার মধ্যে, দুই পক্ষেরই কোনো ডিসপুট নাই, আনডিসপিউটেড, সেই ক্ষেত্রে জবানবন্দির সময়ও লিডিং কোশ্চেন করা যায়, বুঝছেন কিনা? কিন্তু আমি প্রথমেই আপনার ব্যতিক্রমে যাচ্ছি না, আমি একটু পরে যাবো এগুলো। আচ্ছা, এরপরে দেখেন, তাহলে ইঙ্গিতবাহী প্রশ্ন, এটার নেগেটিভ আগে কখন করা যায় না, নেগেটিভ মানে কি যায় না, আর যায় হচ্ছে পজিটিভ। আচ্ছা, আরেকটা পার্ট আছে, দেখেন সাধারণত 3 ধরনের প্রশ্নের যারাই আইনসঙ্গত প্রশ্ন করা, এটা 146 ধারাতে বলছে, এটা আপনি একটু মুখস্থ করবেন। তারপরের যেটা, আদালত কখন আপনার সাক্ষীকে প্রশ্ন করতে পারবে এবং কখন করতে পারবে না, এটা 148, 149, 150, 51, 52 এই জায়গাটাতে বলা আছে। এটা আমরা একটা সূত্র বা একটা সহজ সূত্র আছে, যেটা আমি আপনাদের শিখাই দিব। যেমন একটা বলি এখন, যেমন কুচ্ছা, দেখেন আপনার মাথায় এটা আমি মুখস্থ সারা ঢুকাই দেবো, 148 থেকে 152 পর্যন্ত, এটা আপনার সারা জীবন মন থাকবে। একটা বলতেছি এখন, আর বাকিগুলা ক্লাসের শেষের দিকে বলবো, যেহেতু এটা মুখস্থ নির্ভর পড়া, এই পাঠটা মুখস্থ নির্ভর পড়া, 146 থেকে 152, এটা একদম মুখস্থ রাখতে হবে, কিন্তু টেকনিক করে। আমি জাস্ট একটা বলি, 151 ধারাটা এখন বলতেছি, বাকিটা পরে বলবো। যেমন 151, ঠিক আছে, 100, এটা 151, এটা একটা টেকনিক করে আমরা শিখবো, 51। আচ্ছা, আমরা 100, এটা দরকার নাই, কারণ আমরা 100 পরে পড়তেছি, এটা তো আমাদের মাথায় আছেই, যে এই এই বিষয়টা 51, 51, ঠিক আছে, একা, ঠিক আছে। আচ্ছা, কুৎসা মানে কি? কারো বদনাম বলা, তাই না? কুৎসা, এটা কি একা একা রচনা করা যায়? একা একা কি কোনো সময় কুৎসা করা যায়? মানে আপনার সামনে কেউ নাই, সারা পৃথিবীতে আপনি একলা, আপনার কি কুৎসা করতে ভালো লাগবে কিনা সেটা বলেন? না। আপনার কিন্তু তৃপ্তি পাবেন না। মানুষ দুষ্টামি কেন করে? তৃপ্তি নেয়, এটা হচ্ছে তার মানে একটা স্বভাব। বা পরশ্রী কাতর কেন হয়? অন্যের সুখে কাতর, কোনো কারণ নাই, তারপর আপনি কাতর হচ্ছেন, এই বিষয়টা। একা একা কি করা যায় না? একা কুৎসা একা করা যাবে না। কুৎসা কুৎসা করা করা যায় না, একা একা কুৎসা করা যায় না। যায় না, ঠিক আছে, একা একা কুৎসা করা যায় না। এটা জানো। কত ধারাতে বলছি? 151। দেখেন, 151। কুৎসাজনক প্রশ্ন করা যাবে না, কিভাবে করা যাবে না? একা একা করা যাবে না, তাইলে কি 51 থেকে একা একা মনে রাখতে পারবেন? এটা একটা টেকনিক জি। আর কি, মনে রাখার জন্য, যারা মনে রাখতে পারেন না। 100 তো তাকাবেন না, এটা তো আপনি জানেনই 100 ধরার আগে কি করে আসতো। তাইলে আমি এই টেকনিক ফলো করে 146 থেকে 152 পর্যন্ত আপনারা সেট আপ করে দিব, আপনি খাতায় লিখে রাখবেন টেকনিক গুলো, এবং এটা বারবার প্র্যাকটিস করবেন, হয়ে যাবে। তাহলে 151 ধারায় কি বলছে, এটা কি মনে থাকবে? জি। মনে একা থাকবে। একা কি করা যায় না? কুৎসা 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 করা 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 যাবে না। যায় না। তার মানে কুৎসাজনক প্রশ্ন নিষিদ্ধ, এটা কত ধারাতে বলছে?
কানের কাছে লোক আছে? 151 স্যার। 151 ধারাতে ওই 51 থেকে একা একা নিয়ে আসবেন। 51 থেকে 51 একা একা মন থাকলে। কিভাবে আচ্ছা, বলবো? এই বিজয়টা 60 টাকা করে দিছে। হ্যাঁ একটু আজান দিচ্ছে তো, আমাদের একটু কত নিতে হয়? বিজয়টা সাথেই থাকেন। একটু সাথে থাকেন, আজান দিচ্ছে, আমার বাসার পাশে মসজিদ, আপনারা বুঝবেন না। একটু সাথে থাকেন, আজান দিচ্ছে তো। আচ্ছা, আমরা একটু দ্রুত দেখতেছি। আচ্ছা, তাহলে এখানে একটা টেকনিক শিখলাম, এখানে বোঝার কিছু নাই, কিছু জিনিস বোঝার আছে, আমি বুঝাই দেবো ইনশাল্লাহ। তাহলে আমরা একটা ধারা শিখলাম এই স্লটের 146 থেকে 152। 146টা মুখস্থ করবেন। 3 ধরনের প্রশ্ন যারা আইনসম্মত, এটা আমি একটু পরে বুঝাবো। এখানে অনেক কিছু আছে। 146-এর থেকে 146 আর 155 একসাথে পড়বো আমরা, লেখা রাখেন। 146 যোগ 155 দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে, এটা আমরা দেখাই দিব। আচ্ছা, তার মানে এখানে 151টা পড়লাম, বাকিগুলা আমরা দেখবো একটু পরে, টেকনিক গুলা। আচ্ছা, 148-এর কথাগুলো একটু বলে রাখি যে আদালত সিদ্ধান্ত নিবে কখন সাক্ষীকে প্রশ্ন করা যাবে, কখন করা যাবে না। ঠিক আছে, এবং কখন সে উত্তর দিতে বাধ্য থাকবে। 148 এটা বলছে যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করা যাবে না, 149। আর যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করলে কি হবে 150-এ সেটা বলছে, এটা আমরা টেকনিক্যালি শিখবো। 150-এ বলছে যুক্তিসঙ্গত কারণ ছাড়া কোনো অ্যাডভোকেট যদি কোনো প্রশ্ন করে, তাহলে বার কাউন্সিলের নিয়ন্ত্রণাধীন যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের নিকট আদালত অভিযোগ করতে পারবে, বিচারক অভিযোগ করতে পারবে। বার কাউন্সিলের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান কে? হাইকোর্ট অথবা সরি ওই আদালতের আইনজীবীদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে, আইনজীবীদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে এই আদালত অভিযোগ করতে পারবে। তাইলে আইনজীবীদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের নাম কি? বার কাউন্সিল। বার কাউন্সিল অভিযোগ করতে পারবে অথবা হাইকোর্টে অভিযোগ করতে পারবে। এটা 150-এর কথা, এটা জাস্ট মনে রাখার জন্য। আর অপমানজনক প্রশ্ন করলে আদালত সেটা নিষিদ্ধ করবে 152। এইটা আমি টেকনিক দিয়ে বলে দেবো একটু পরে। তারপরে দেখেন বৈরী সাক্ষী 154। বৈরী সাক্ষী মানে হোস্টেল এভিডেন্স, মানে আপনি যে সাক্ষীকে আদালতে নিয়ে আসছেন, আপনার সাক্ষী যদি আপনার বাইরে গিয়ে কোনো সাক্ষী দেয়, আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে সাক্ষী না দিয়ে আপনার বিপক্ষে যদি সাক্ষী দেয়, তখন সেটাকে আমরা বলতেছি বৈরী সাক্ষী। ঠিক আছে, এটা 154-তে দেওয়া আছে। তারপর সাক্ষীর বিশ্বাসযোগ্যতা প্রমাণ বা অভিশংসন। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা মানে কি? ধরেন যে একটা পক্ষ কোনো একটা পক্ষ কোনো সাক্ষীকে হাজির করছে আদালতে, কোনো পক্ষ কোনো সাক্ষীকে কি করছে? হাজির করছে। তো ওই যে সাক্ষী আনছে, ওর বিশ্বাসযোগ্যতা কিভাবে হরণ করা যায়, নষ্ট করা যায়, ইমপিচিং আপনার ক্রেডিট অফ উইটনেস, উইটনেস বা সাক্ষীর বিশ্বাসযোগ্যতা কিভাবে আপনার অভিশংসন করা যায়, এটা বলছে 155-তে। এটা আমরা ডিটেলস একটু পরে দেখবো কিভাবে করা যায়। ধরেন যে আপনার বিরুদ্ধেও যদি কেউ মিথ্যা সাক্ষী দেয়, তখন আপনি কি বলবেন? সে হচ্ছে ঘুষ খাইছে, সে টাকা খাইছে, টাকা খায় সাক্ষী দিচ্ছে। এটা কি এইভাবে যদি আদালতকে বুঝাইতে পারেন, তাইলে কি সাক্ষীর বিশ্বাসযোগ্যতা কি হইলো? নষ্ট হইলো। আপনি এইভাবে নষ্ট করবেন তার, তাকে জেরা করে, তাকে আপনার বিভিন্নভাবে প্রশ্ন করে। ঠিক আছে, আমরা সাক্ষীর অভিশংসনটা আরো ডিটেলস একটু পরে দেখবো। তারপরে দেখেন আপনার স্মৃতির পুনরুজ্জীবিত করা, রিফ্রেশিং মেমোরি। রিফ্রেশিং মেমোরি এটা বলছে কত ধারায়? 159 ধারায়। মানে কোনো কিছু মনে না থাকলে সেটা দেখে মনে করা। ঠিক আছে, যেমন আমরা কোনো একটা পড়া মনে নাই, এখন কি আপনি যদি এই বইটা দেখেন,
শর্টকাট, হ্যাঁ, আইন বিতরণ সংশোধন ফার্স্ট ডিভিশন, এটা দেখে মনে করলেন, তার মানে কি এই বইটা হবে কি তখন আপনার জন্য কি রিফ্রেশিং মেমোরি। তখন পুলিশ মনে করেন যে একটা কি করলো, একটা মামলা তদন্ত করলো, কিন্তু এটার সাক্ষী প্রমাণ মনে করেন যে 10 বছর পরে হচ্ছে, পুলিশের তো মন থাকবে না, তখন সে কি দেখবে, দেখে তার ব্রেনটাকে স্মৃতি পুনরুজ্জীবিত করবে, দ্যাট ইজ দ্য রিফ্রেশিং মেমোরি। ঠিক আছে? জি। আর সে যেটা দেখা স্মৃতি পুনরুজ্জীবিত করছে সেটার বিষয়ে জেরা করা যাবে, সেটা 160-161 ওই বিষয়টা দেওয়া আছে। ওইটা না পড়লেও সমস্যা নেই, আপনারা 159টা ভালো করে দেখবেন। তারপরে হচ্ছে সাক্ষ্য গ্রহণে বিচারকের সীমাবদ্ধতা। কার সীমাবদ্ধতা? বিচারকের। বিচারকের। ধরেন একটা বিচারক চাইলেই সে যা ইচ্ছা তা প্রশ্ন করে, যা ইচ্ছা তা যেভাবে ইচ্ছা সেভাবে আপনার সাক্ষ্যটাকে নিতে পারবে না। এখানে বিচারকের ক্ষমতাও 165-তে, আবার আপনার জাজ বা বিচারকের সীমাবদ্ধতা, লিমিটেশন, এটা হচ্ছে সেকশন 165-তে বলা আছে। ঠিক আছে? তাহলে পরীক্ষায় যদি আসে যে সাক্ষ্য গ্রহণে বিচারকের সীমাবদ্ধতা, লিমিটেশন কত ধারায় আছে? 165-তে। 165 স্যার। 165-তে। ঠিক আছে? আর বিচারকের ক্ষমতাও 165-তে। ওই যে সীমাবদ্ধতা জি কি আপনার, এই জি। আমরা কিন্তু একটু আগে দেখে আসছি সীমাবদ্ধতা গুলো, দেখেন হুম। এই যে এখানে চলে যাবেন সীমাবদ্ধতা, এগুলো আমি আরো যখন রিটেন পরীক্ষা দিবেন, হ্যাঁ, তখন আরো কিন্তু এগুলো খোলামেলা আপনাদের একটার সাথে একটা সমন্বয় করবো, রিটেনে আরো টপিক দিব, দিয়ে সমন্বয় করবো, আপনাদেরকে আর একটা প্র্যাকটিস ম্যানুয়াল দিব ঈদের পরে। এখন এই ক্লাসটা করলে ওইটা দেখবেন যে আপনার করতে সুবিধা হবে, এবং আপনি 85+ প্রশ্ন নিশ্চিতভাবেই কমন পাবেন ইনশাল্লাহ, প্র্যাকটিস করতে পারলে। এটা একদম সত্য। দেখেন একটু আগে যেটা পড়াইলাম, আপনি নিজেই কিন্তু উত্তরটা বের করতে পারবেন। এই যে দেখেন, এই যে আপনার একটু 122, একটু যদি জোরে বলতেন স্যার, মানে শোনা যাচ্ছিল না। বিবাহ বলবৎ থাকা অবস্থায়, কি বিবাহ বলবৎ থাকা অবস্থায় আপনার স্বামী স্ত্রীর পত্রালাপ পাশ করতে একজন বিচারক কি করতে পারবে না, বাধ্য করতে পারবে না। 122। 124-এ কি বলছে? ওই যে সরকারি কর্মচারীকে বাধ্য করা যাবে না। 126-এ কি বলছে? উকিল মক্কেল এদের কথোপকথন নিয়ে আপনার উকিলকে সাক্ষী দিতে বাধ্য করা যাবে না। আবার জজ তো নিজেও কি কোনো সাক্ষী দিতে বাধ্য করা যায় না। তাহলে এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা আপনার কি বিচারকের লিমিটেশন না? জি। বিচারক চাইলেই কি কোনো সরকারি কর্মচারীকে আইনে সাক্ষী নিতে পারতেছে? না না। স্যার। পারতেছে না। বিচারক চাইলেই আপনার হাজবেন্ড ওয়াইফের পত্রালাপ ফাঁস করতে বাধ্য করতে পারতেছে না। তাহলে কি দেখেন সাক্ষীর অযোগ্যতা যেটা, সাউন্ডটা এইখানেই ঠিক শোনা কিন্তু যাচ্ছে না, লুকায়িত সাউন্ডটা। আছে বিচারকের লিমিটেশন। হ্যাঁ, কথা শুনতে তাহলে স্যার পাচ্ছেন না? 165, স্যার 165-র ব্যতিক্রম হলো সাউন্ডটা ভালো 122, শোনা যাচ্ছে না। জি 124, জি 126। জি 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 জি। জি। আচ্ছা, সাউন্ড তো শুনতে পাওয়ার কথা। শুনি তো, আমরা স্পষ্ট শুনি। আচ্ছা, আপনার মানে মোবাইলের একটু কম সাউন্ডটা, শোনা যায়। আচ্ছা মোবাইলের সাউন্ডটা একটু বাড়ায় নেন, তারপর সলভ না হলে আমি হচ্ছে ওই ইয়ে কিনবো। ওকে আচ্ছা, কোন ওকে, ঠিক আছে। কোন ডিভাইসটা ভালো হয় আপনাদের জানা আছে? আমি তো ব্লুটুথ দিয়ে ক্লাস করতেছি এখন। কোন ডিভাইসটা জানি একটা ইয়ে নেক ব্যান্ড মনে হয় একটা কি ডিভাইস আছে, কোনটা ভালো হয় যদি কারো জানা থাকে আমাকে একটু অ্যাডভাইস করেন তো। আচ্ছা, স্যার তারপরে আমি আপনাকে ইনবক্স করবো এখন স্যার। 166। হ্যাঁ, আমি আপনাকে ইনবক্স করবো এখন স্যার। কোনটা ইনবক্স করবেন? তার যে আপনি ডিভাইস জানতে চাইলেন ওটা হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি হচ্ছে কে? শাহানা আমি আপু। শাহানা স্যার, রংপুর থেকে স্যার। ঠিক আছে, আপনি হচ্ছে আমাকে একটু ইনবক্স করেন, প্রয়োজনে আমাকে একটু ফোন দিয়ে আমাকে বলেন, আমি আই উইল বাই দিস ওয়ান ভেরি সুন। ওকে স্যার। ওকে। আচ্ছা, তারপরে দেখেন লাস্টেরটা 166। ঠিক আছে? জি। অন্যায়ভাবে সাক্ষ্য গ্রহণ বা বর্জন করা হলে সেই কারণে নতুন বিচার হবে না। তার মানেটা কি? এটার একটা সানে নজর আছে। অন্যায়ভাবে সাক্ষ্য গ্রহণ বা বর্জন, ধরেন যে একটা মামলায় 10টা সাক্ষী, কয়টা সাক্ষী? 10টা। 10টা। একটা মামলায় ওরকম 10 জন সাক্ষী। ঠিক আছে? একটা মামলায় একটা মামলায় হচ্ছে কয়জন সাক্ষী? একটা মামলায় হচ্ছে তোমার নানি ফোন দিয়েছে, একটা মামলায় হচ্ছে 10 জন সাক্ষী। কয়জন? 10 জন। এখন বিচারক কি করছে, 1 2 3 4 জনের সাক্ষী নিয়ে
মামলার রায় দিয়ে দিছে, বাকি 6 জনের সাক্ষী আর কি করলো না, নিল না। বাকি জি 6 জনের সাক্ষী নিল না, 4 জনের সাক্ষী নিয়ে মামলার রায় দিয়ে দিছে। ঠিক আছে, কারণ বিচারকের কাছে মনে হয়েছে, জজের কাছে মনে হয়েছে যে এই 4 জনের সাক্ষী নিয়ে যদি রায় দিয়ে দেওয়া হয় তাহলে সেইখানে কি হবে না, কোনো সমস্যা নাই। বাকি 6 জনের সাক্ষী নিলে আপনার যেই ধরনের রায় আসতো, 4 জনের সাক্ষী নিয়ে রায় দিলে একই ধরনের রায় হবে। অন দ্য বেসিস অফ দ্যাট পয়েন্ট, ঠিক আছে, বিচারক রায় দিয়ে দিচ্ছে। এখন অপর পক্ষ বলতে পারবে না যে আপনি অন্যায়ভাবে সাক্ষ্য গ্রহণ করছেন, এই জন্য আবার পুনরায় বিচার হতে হবে, এটার বলার সুযোগ নাই। তবে জি আবার তবে দিয়া বলছেন, বলার সুযোগ আছে যদি ন্যায় বিচার বিঘ্নিত হয়। এমনও তো হইতে পারে যে বিচারক আপনার টাকা খেয়ে রায় দিয়ে দিচ্ছে অন্যায়ভাবে, সেক্ষেত্রে কিন্তু আবার এই লাইনটা চেঞ্জ হয়ে যাবে। যদি ন্যায় বিচার বিঘ্নিত না হয় সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। এটাই হচ্ছে অন্যায়ভাবে সাক্ষ্য গ্রহণ বা বর্জন। কারণ অপর পক্ষ তো বলবেই যে আপনি বাকি 6 জনের সাক্ষী নেন নাই কেন, আপনি এখানে অন্যায় করছেন। ঠিক আছে, এটাই অন্যায়ভাবে সাক্ষী গ্রহণ বা বর্জন। বুঝছেন 166 ধারাটা, লাস্ট ওয়ান? স্যার, হুম। স্যার একটা কথা বলি। জি। আমার মাদারীপুরে 420-406 একটা মামলায় হুম। আসামি পলাতক, হুম। তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে যে আচ্ছা পলাতক। আচ্ছা, তারে ওগুলা তারে করছে কি ওগুলা স্যার, ওগুলা 30 হচ্ছে সেকেন্ড স্যার, ক্লাসের 30 সেকেন্ড পরে স্যার। বললেন, সেই ক্লাসের পরে বললেন, সেই আসামিকে আমরা করছে কি ক্লাসটা শেষ করি। খালাস দিয়ে দিছে স্যার। হুম। পরে খালাস দিয়ে পরে দিছে। ডিমোশন দেওয়ার পরে অন্য জায়গায় বদলি করেছে তারে, বিচারক ইয়ারে ও ম্যাজিস্ট্রেটে। আচ্ছা আচ্ছা, পলাতক ঠিক আসামি, তারে আছে, খালাস দিছে। বুঝছি। আচ্ছা, তো এখন 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 আমরা এই 15টার মূল জিনিস পড়ছি, এখন আমরা একটু ডিটেলসে পড়বো। আপনারা এইভাবেই পড়বেন কিন্তু, বুঝছেন জি এই জি জি বিষয়গুলা, না হলে বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে আপনি প্রশ্ন পারবেন। আর হচ্ছে আপনারা ওই শর্ট বইটাও পড়বেন, পাশাপাশি যাদের কাছে এই বড় বইটা আছে, ঠিক আছে, ওই যে আইন বিতরণ এমসিকিউ উইন উইন, এখানে কিন্তু অনেক প্রশ্ন উত্তর আছে যেগুলা আর আপনার স্যার, প্র্যাকটিস স্যার করবেন। কোন ধারাটা ব্যতিক্রম, হ্যাঁ। এটা আমরা এতদিনে আমি ব্যক্তিগতভাবে বুঝি নাই। আর হ্যাঁ। এই জন্য রিটার্নে তেমন একটা উত্তর করতে পারিনি স্যার। মানে হুম। কোন ধারার ব্যতিক্রমটা বুঝতে পারিনি, দিকে অনেক প্রশ্ন দিতে পারিনি স্যার ভালোভাবে। আচ্ছা, আমাদের বড় বইয়ে কিন্তু ব্যতিক্রম সব জায়গায় দেওয়া আছে, কোন ধারার জি জি ব্যতিক্রম জি কোনটা। দেওয়া আছে, দেখছি, এই জন্য তো আমি খুব আপনাকে জানাইছি, থ্যাংক ইউ জানাইছি অনেক। আচ্ছা, আপনার ওই বড় বইয়ের পৃষ্ঠা নাম্বার, আপনি প্রত্যেকটার পার্ট 3-তে চলে যাবেন, বড় বইয়ের এই জি পার্ট 3। ঠিক আছে, এখানে কিন্তু সব দেওয়া আছে, কিছু জিনিস দেওয়া আছে আর কিছু জিনিস হুম, দেওয়া নাই, এটা পরবর্তী সংস্করণে আরো অ্যাড করে দিব আর কি। তো এইটা থেকেও আপনি অনেক কিছু বেসিক, আপনার বেশি কিছু লাগে না তো, প্রত্যেকটা সাবজেক্টের 5-6টা জায়গায় আছে ব্যতিক্রম, এটা মাথায় নিতে পারলেই সব মাথায় নেওয়া হয়ে যায়। বুঝছেন কিনা? অর্থাৎ টেনশন জি জি লাগে না জি এত জি কিছু। জি জি। আর আমি তো আছি, সব বলে দেবো। আচ্ছা, এখন আমরা দেখেন, আমরা একটু দ্রুত যাব কারণ আমাদের কয়টা বাজে এখন? আহ 43, 7:43। 43। আমার তো 15 মিনিটে শেষ করতে হবে। আমরা ঈদের পরে একটু স্লো মোশনে পড়বো, এখন একটু ফাস্ট মোশনে পড়বো। আচ্ছা, এখন আপনি দেখেন, 101 প্রমাণের দায়িত্ব, যে যেটা দাবি করে আদালতে সে সেটা প্রমাণ করবে। আপনি যদি কাউকে বলেন যে সে চোর, তাহলে সেটা আপনাকে প্রমাণ করতে হবে। যে চোর তার প্রমাণ করার কোনো কাহিনী নাই। 101। জি 103-এ বলছে বিশেষ কোনো আপনার ইস্যু, যেমন আপনি একটা ঘটনা ঘটার সময় আপনি ওখানে ছিলেন না, আপনারে হচ্ছে অভিযুক্ত করা হয়েছে। আপনি যদি ধরেন আমেরিকাতে ছিলেন, তখন আপনি বলতে পারবেন এই যে আমার পাসপোর্ট, এই যে আমার কি, এটা আমার, এটা আমার পাসপোর্ট, হ্যাঁ, আমি আমেরিকাতে ছিলাম, আমি এই ঘটনার সাথে জড়িত না। এই যে অন্যত্র থাকার অজুহাত, এটা আপনি 103 ধারাতে আপনি আসামি প্রমাণ করতে পারবে। এটাই হচ্ছে প্রমাণের দায়ভারটা কিন্তু পরিবর্তিত হয়ে গেছে, বাদী থেকে আসামিতে চলে গেছে, আসামি এই বিষয়টা প্রমাণ করতে পারবে। 105-এ বলছে সাধারণ ব্যতিক্রম, ওই যে প্যানাল কোডের 76 থেকে 106 পর্যন্ত যে আমরা সাধারণ ব্যতিক্রম করে আসছি, যে আপনার অনেকগুলো ইস্যু আছে সাধারণ ব্যতিক্রমের মধ্যে, এগুলো এখন বলবো না আমি, অনেক হিস্ট্রি আছে এখানে। ঠিক আছে, ডাক্তারের ইস্যু আছে, তারপরে রোগীর ইস্যু আছে, আত্মরক্ষার ইস্যু আছে, ঠিক আছে, একজনকে ধরতে গিয়ে আরেকজনকে ধরে ফেলছে, পাগলের ইস্যু আছে, বিভিন্ন ইস্যু আছে, সম্মতির ইস্যু আছে, সম্মতি ছাড়ার ইস্যু আছে। এখন কোন ইস্যুতে কোন ঘটনাটা ঘটছে, এটা 76 থেকে 106, ওখানে যে ঘটনা ঘটে ওই ঘটনার কোনো একটা বিষয় যদি আপনার প্রমাণ করা লাগে, তাহলে তো সেটা আসামিকে প্রমাণ করতে হবে। মনে করেন আপনারা কেউ মারতে তেড়ে আসতেছে, আপনি তারে কি করছেন, মেরে ফেলছেন, নাইলে তো আপনি বাঁচেন না।
এখন এটা আসামি হিসাবে আপনাকে প্রমাণ করতে হবে, এটা বলছে 105 এটাও আসামির দায়ভার। আচ্ছা 106 বিশেষ কোনো বিষয়, বিশেষ কারণ নজরে থাকলে সেটা তাকে প্রমাণ করতে হবে। মনে করেন যে আপনার ট্রেনের টিকিট আপনার মানি ব্যাগের পকেটে আছে, এটা তো আমরা কেউ জানি না। এখন আপনার ট্রেনের টিকিট কই রাখছেন এটা আপনাকে প্রমাণ করতে হবে, কারণ এটা বিশেষ নলেজ, স্পেশাল নলেজ। এখন হাজবেন্ড ওয়াইফ দিয়ে একটা হইতে পারে, একটা ঘরের মধ্যে হাজবেন্ড ওয়াইফ ছাড়া আর কেউ নাই, সকালে ওইটা দেখে ওয়াইফ মরে গেছে, এখন কিভাবে মরছে এটা হাজবেন্ড ছাড়া আর কেউ জানার কথা না। তো এটাও একটা বিশেষ ঘটনা, এটা হাজবেন্ডকেই প্রমাণ করতে হবে। এটা 106 ধারাতে এই বিষয়টাই বলছে, বার্ডেন অফ প্রুভিং ফ্যাক্ট স্পেশালি উইদিন নলেজ, যার স্পেশাল নলেজে থাকে সেই বিষয়টা তাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। 107 ধারাতে কি বলছে, 30 বছর ধরে ধরে আমি কি বলছিলাম গতকালকে বলছিলাম একটু স্পিডে যাচ্ছি সঙ্গত কারণে, বিকজ টাইম লিমিটেশন। 107 ধারাতে আমি কি বলছি, 30 বছর ধরে জীবিত একটা লোক, কেউ বলতেছে সে কি মৃত, তাহলে যে মৃত বলে সেটা তাকে প্রমাণ করতে হবে। 108-এর সাথে কি বলছিলাম, 7 বছর, 7 বছর হচ্ছে মৃত বলছিলাম, বেশি বছর জীবিত কম বছর মৃত। 7 বছর ধরে মৃত কেউ বলতেছে কি উল্টাটা বলতেছে জীবিত, তাহলে সেটা তাকেই প্রমাণ করতে হবে। এইভাবে 107-8 আপনি ক্লিয়ার করবেন খুব টেকনিক্যালি, ইউ হ্যাভ টু বি টেকনিক্যাল। আচ্ছা, এইভাবে 107-8 প্রমাণ হয়ে গেল। তারপরে 110-এ বলছে মালিকানা প্রমাণের দায়ভার। আপনি যদি বলেন যে এই 10 বিঘা জায়গার মালিক আপনি, তাহলে আপনি প্রমাণ করবেন ওনারশিপ, মালিকানা ইংরেজি কি ওনারশিপ, ঠিক আছে, ওনারশিপ যে দাবি করবে সেটা তাকে প্রমাণ করতে হবে, ভেরি সিম্পল, 101-এর মতোই। আচ্ছা, তারপরে আমরা চলে যাবো 112-তে, চূড়ান্ত প্রমাণ, কনক্লুসিভ প্রুফ, ঠিক আছে, চূড়ান্ত প্রমাণ। 112 ধারাতে বলছে সন্তানের বৈধতার চূড়ান্ত প্রমাণ, ঠিক আছে, কনক্লুসিভ প্রুফ। এখানে বলা হচ্ছে যে তার 111 ধারা সক্রিয় আস্থা প্রমাণের ভার, এটা কি? আচ্ছা, এটা এটা আমি এখানে দেই নাই, এটা আসে না পরীক্ষায়। 111টা কি, এটা হচ্ছে অ্যাক্টিভ কনফিডেন্স, যার উপর যার আছে সে সেটা তাকে প্রমাণ করতে হবে। 111 ধারাটা এটা গুরুত্বপূর্ণ না, তারপরে বলে দিচ্ছি যেহেতু আপনি জানতে চাচ্ছেন, তারপরেও সময় নাই। 111তে বলছে যে আপনার অ্যাক্টিভ কনফিডেন্স যার উপর রাখা যায় সেটা সে প্রমাণ করতে হবে। মনে করেন আপনি একজন ছাত্র, আরেকজন ছাত্র, আর আমি একজন শিক্ষক, তাহলে ছাত্র আর শিক্ষকের মধ্যে অ্যাক্টিভ কনফিডেন্স কে কার উপর রাখবে বলেন? উভয় উভয় পক্ষের উপর রাখতে পারে। না না, উভয় পক্ষের উপর না, ছাত্র জ্ঞানী না শিক্ষক জ্ঞানী? ছাত্র রাখবে শিক্ষকের উপর, স্যার। শিক্ষকের উপর। ছাত্র তাহলে রাখবে শিক্ষকের উপর, অ্যাক্টিভ স্যার। কনফিডেন্স শিক্ষকের উপর রাখতেছেন। ডাক্তার রোগী সুপিরিয়র কে? সুপারিয়র ডক্টর। মনে করেন রোগী ম্যাজিস্ট্রেট, তারপরেও সুপিরিয়র কে? ডাক্তার, কারণ ডক্টর। ওই সম্পর্কে তো ম্যাজিস্ট্রেট সাহেবের কোনো নলেজ নাই। তাহলে রোগী ডাক্তার অ্যাক্টিভ কনফিডেন্স কার উপর রাখবে? ডাক্তারের উপর। কোনো এদের মধ্যে যদি সরল বিশ্বাসের কোনো জটিলতা তৈরি হয়, সেটা যার উপর অ্যাক্টিভ কনফিডেন্স রাখা যায় সেটা তাকেই প্রমাণ করতে হয়। এটা টেকনিক আছে একটা মনে রাখার, কিন্তু এটা সাধারণত আসে না কোনো পরীক্ষায়, এই জন্য আমি বাদ দিয়ে রাখছি। আচ্ছা, টেকনিকটা কি, মনে করেন একজন রোগী, একজন ডাক্তার, আর একটা হসপিটাল, এই হচ্ছে 111। রোগী কয়জন? একজন। জি। রুগী হসপিটাল, রুগী আসে একজন, হসপিটালে ডাক্তার বসে একজন, তাহলে এক জি। এক এক। তাহলে ডাক্তার আর রুগীর সম্পর্ক যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে ছাত্র শিক্ষকের সম্পর্ক অটোমেটিক চলে আসতেছে, পিতা পুত্রের সম্পর্ক অটোমেটিক চলে আসতেছে। তারপরে আর কি, শিক্ষক স্কুল। হ্যাঁ, শিক্ষক স্কুল না, ছাত্র শিক্ষক, বুঝলেন না, ছাত্র শিক্ষক, একটা স্কুল, একটা ছাত্র, একটা শিক্ষক। সেটাই। আমি এইভাবে মনে রাখছি, আজীবন মনে থাকবে। আমার প্রত্যেকটা ধারা কিন্তু ব্রেনে সেট আপ করা, কোনো ধারা আমার মোটামুটি 95% সেকশন 7 সাবজেক্টের আমার ব্রেনের মধ্যে সেট আপ করা, মুখস্থ করে না, এই টেকনিক্যাল, বুঝছেন কিনা, বোঝা যায়, স্যার। টেকনিক্যালি সেট আপ। আমি আপনার এক এক বসাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 7 সাবজেক্টই আপনার কভার করে ফেলতে পারবো উইদাউট হেল্প অফ বুক। কারণ কি, প্রত্যেকটা জিনিস হচ্ছে ও মুখস্থ না করে সেট আপ করা। যদি আপনি ওভাবে করতে পারেন আপনিও পারবেন। তাইলে দেখেন এটা আমি কি টেকনিক অবলম্বন করছি, একটা ডাক্তার, একটা হসপিটাল, একটা রোগী, একটা ছাত্র, একটা স্কুল, একটা শিক্ষক, জি। ওর হচ্ছে একটা ছেলে, একটা বাড়ি, একটা পিতা। বাড়ি কেন, পিতার পুত্র বাড়িতে থাকে। এইভাবে আপনাকে যদি মনে মা, রাখেন। আমার কথা বলেন না কেন, মাও আছে। আচ্ছা, সেটাই, একটা মেয়ে, একটা মা, একটা বাড়ি। আচ্ছা, মা মেয়ে। তাহলে বুঝছেন 111 ধারা। কে প্রশ্ন করছিলেন, জি। কোন ভাই?
আচ্ছা 111 দ্বারা শেষ। আমরা এখন একটু দ্রুত যাবো, নাহলে আমি ক্লাস প্রশ্ন করছি, আমি মানান বলছিলাম মাধব থেকে, ঠিক মানান আছে বলছি। মানন ভাই, আপনি বুঝতে পারছেন? জি জি, এখন বুঝতে পারছি, ক্লিয়ার। আচ্ছা, এটাই হচ্ছে অ্যাক্টিভ কনফিডেন্স। কিন্তু আরেকটু ক্লিয়ার করবো পরে, এখন আমার আরেকটু বোঝার আচ্ছা আছে। আচ্ছা, 112তে হচ্ছে সন্তানের বৈধতা, এটা সবাই পারে, যে বিবাহ বলবৎ থাকা অবস্থায় কোনো ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে এটা তো তাদের ছেলে মেয়ে। আর একটু সাথে থাকেন, আর হচ্ছে ডিভোর্সের পরে যদি আপনার এই 280 দিনের মধ্যে, হ্যাঁ, 180 দিন। ডিভোর্সের পরে যদি 280 দিনের মধ্যে কোনো আপনার সন্তান জন্মগ্রহণ করে, সেটা কাদের সন্তান? এটা ওই কাদের আগের সন্তান এটাই ধরে নেওয়া হবে, সন্তান। বুঝছেন? যদি জি জি, মহিলার বিবাহ না হয়, আফটার বিবাহ না হয়। ডিভোর্সের পরেও। আচ্ছা, এইটা হচ্ছে কনক্লুসিভ প্রুফ, এখানে খণ্ডন করার সুযোগ নাই। আবার খণ্ডন করার সুযোগ আছে কখন? যখন ধরেন যে আপনি আজকে বিয়ে করছেন, আপনি হাজবেন্ড ওয়াইফ আজকে বিয়ে করে কবুল বলে আপনি আমেরিকা চলে গেছেন, মানে আপনার ছেলে মেয়ে হওয়ার জন্য যে প্রক্রিয়া, ওই প্রক্রিয়াটাতে অংশগ্রহণ করেন নাই। আপনি বিদেশ গিয়ে শুনলেন 6 মাস পরে আপনার বাচ্চা হয়ে যাচ্ছে, হ্যাঁ, 9 মাস পরে বাচ্চা হচ্ছে, তাইলে এখানে আপনার খণ্ডন করার সুযোগ আছে। নর্মালি খণ্ডন করার সুযোগ নাই, আগে ছিল না, কিন্তু এখন তো বিভিন্ন টেকনোলজি আসছে। যে একটু সাথে থাকেন তো। আচ্ছা, আপনারা কি বুঝছেন বিষয়টা? জি, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে খণ্ডনের একমাত্র উপায় এখানে লেখা দিছি আমি, হ্যাঁ। আচ্ছা, জি। আর বিবাহ বলবৎ থাকা অবস্থায় তো কোনো খণ্ডনের সুযোগ নাই। আচ্ছা, তারপরে 114, ঠিক আছে। 114টা আমি হচ্ছে সামনের ক্লাসে বুঝাবো, কারণ 114 তো অনেকগুলো বিষয় আছে তো। এখানে নির্দিষ্ট ঘটনা উপস্থিতির প্রমাণ, এটা আমি আজকে ধরবো না। তারপরে 115তে চলে যান, প্রতিবন্ধকতা, এস্টোপেল বা প্রতিবন্ধকতা। শর্ট সাজেশনে স্যার 114 নাই, আছে 115 আছে, 115 আচ্ছা 16। আচ্ছা, 114 লাগবে আমার, কেন লাগবে? ওই যে একটা 30 ওইটা বোঝাতে লাগবে। আচ্ছা, এখন আমি এটা বলতেছি না, 115তে চলে যান, জি, প্রতিবন্ধকতা। 115, ইয়েস তো ফেল। 115তে হচ্ছে প্রতিবন্ধকতা। যদি কোনো ব্যক্তি জি তার কথা, আচরণ, এগুলোর মাধ্যমে হচ্ছে কিছু বিশ্বাস করান, সেই বিশ্বাসের উপর ভিত্তি করে অন্য ব্যক্তি যদি কোনো কাজ করে, হ্যাঁ। আচ্ছা, এটা 3টা উপাদান আছে। ঘোষণা, আপনি বিশ্বাস করাইতে পারেন কাউকে কোনো ঘোষণার মাধ্যমে যে আমি এটা আহ, করব, বা আমি এটা করতে চাচ্ছি, বা আমি এটা করতে চাই, বা তুমি আসো চুক্তি করি, বাড়ি বিক্রি করবো, তাহলে কি ঘোষণা, একটা ডিক্লারেশন। বা আচরণের মাধ্যমে আপনি কোনো কিছু কনফার্ম করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে একটা বিষয়। আর আর একটা বিষয় হচ্ছে বিশ্বাস, আর একটা হচ্ছে কাজের প্রতিফলন। আরে আমি তো ইয়াতে যাবো, পড়াচ্ছি না। টাকা দিয়ে দিও। আচ্ছা ভাই, ওই যে গ্যাসের লাইনেরই তো ঝামেলা ছিল। জি জি। আচ্ছা, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, কোনো একটা ঘোষণা বা আচরণের মাধ্যমে কাউকে কোনো কিছু বিশ্বাস করানো যায়। আর বিশ্বাস আপনার ওই কথার মাধ্যমে বিশ্বাস, এবং হচ্ছে আপনার কাজে প্রতিফলন। যেমন কি এই অ্যাস্ট্রোবেলের 3টা মূল উপাদান: ঘোষণা, ঘোষণার মাধ্যমে ঘোষণার মাধ্যমে কোনো একটা অ্যাস্ট্রোপেলের উৎপত্তি হইতে পারে, বিশ্বাসের মাধ্যমে যে আমি এটা বিক্রি করবো তুমি কিনবা, বা কোনো একটা আচরণের মাধ্যমে। আর একটা হচ্ছে কাজের প্রতিফলন, সেই বিশ্বাসের উপর ভিত্তি করে অন্য কোনো কাজ করলে, তাহলে কাজের প্রতিফলন কি ওভাবে হইল না ঘোষণা অনুযায়ী। তাহলে এই 3টা বিষয় অ্যাস্ট্রোপেলের সাথে জড়িত, ঠিক আছে। আচ্ছা, জি তাহলে অ্যাস্টপেল মানে কি? উদাহরণ তো একটু আগে দিয়ে দিয়েছিলাম, ওই যে আপনি আহ, একটা বাড়ি বিক্রি করবেন বা একটা জমি বিক্রি করবেন, চুক্তি করছেন, সেটা জি, ভুলভাবে হোক আমি ঘোষণা সত্যিভাবে দিয়ে হোক, পরে অস্বীকার করি, হ্যাঁ, ওইটাই সহজ অস্বীকার করলেন, এটাই কথা। অ্যাস্টপেল, হ্যাঁ। 116 হচ্ছে মালিক ভাড়াটিয়া, ঠিক আছে। জি মালিক ভাড়াটিয়া, তো এই বিষয়টা হচ্ছে কি, ধরেন যে
আপনার আপনি হচ্ছে মালিক। এখন ভাড়াটিয়া কি আপনার টুলেট দেখা, মনে করেন যে একটা বাসা টুলেট দিচ্ছেন, আপনি টুলেট দেখা ভাড়াটিয়া মালিকের কাছে গিয়ে বাসা ভাড়ার অ্যাডভান্স করছে, তাইলে কি একটু পরে আপনি বাসায় উঠা বলতে পারবেন যে আপনি মালিক না? আপনি তো টুলেটের টাকাটা দিলেন, এটা কি হিসাবে দিচ্ছেন? মালিক স্বীকার করেই তো দিচ্ছেন নাকি, না এমনি এমনি দিচ্ছেন? না, মালিক স্বীকার করে দিয়েছে। মালিক স্বীকার করে। এরকম ইস্যু থাকবে বিভিন্ন জায়গায়। এরকম ইস্যু যদি থাকে, কাউকে কোনো কিছু স্বীকার করে আপনি একটা রুমই ভাড়া নিছেন মনে করেন, তো ওই মালিক ধরেন আপনি ইয়াতে ঘুরতে গেছেন, এই ওই 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 কক্সবাজার, তো ওখানে একটা রুম ভাড়া নিছেন, তো কি যে হোটেল ভাড়া নিছেন মালিক স্বীকার করে তো ভাড়া নিছেন, তাই না? তো এরকম, জি। তো যেটা স্বীকার করে আপনি টাকা দেওয়া মানে কি আপনি তার অস্তিত্ব স্বীকার করে নিছেন, এরকম ইস্যু যদি থাকে সেটা অস্বীকার করা যাবে না। আর 117টা আমি এমনি বলে রাখি, 117 হচ্ছে আপনার চিঠি, বরাত চিঠি। মানে কি, ধরেন যে আপনি একটা চিঠি, কি আপনি একটা চিঠি রিসিভ করছেন, রিসিভ করে বলতে পারবেন না যা যে দিছে সে ওই সময় চিঠি দেওয়ার ক্ষমতা তার ছিল না, এটা বলা যাবে না। আপনি ব্যাংকে টাকা নিছে 1 লাখ টাকা, এখন যে ধরেন আমি টাকা নিয়ে ব্যাংকে রাখছি, ব্যাংকের অফিসার সাইন করে রাখছে, এখন ব্যাংকের অফিসার কি অস্বীকার করতে পারবে যে 1 লাখ টাকা জমা হয় নাই? জি না। অথবা ব্যাংকের অফিসার কি ওইটা বলতে পারবে যে 1 লাখ টাকা আমি শুনছি আপনি চুরি করে আনছেন, এখন এটা আপনার অ্যাকাউন্টে জমা রাখা হবে না? এটা বলতে পারবে? না, তাহলে এটা এটা হচ্ছে 117 ধারা। মানে একটা চিঠির মাধ্যমে আপনি যদি কোনো কিছু স্বীকার করে নেন সেটাও অস্বীকার করা যাবে না, বুঝছেন কিনা? এই হচ্ছে 115, 16, 17। তো সবচেয়ে বেশি লাগে হচ্ছে 115টা, আর বাকিগুলো সাধারণত আসে না, আপনারা দেখতে পারেন, খুব ইজি। স্যার আর গতবার 118, রিটার্নে 115 116 আসছিল স্যার। হ্যাঁ এই তো 115, 16 গুলো আসে। 117টাও আসছিল স্যার। বেসিক দিয়ে রাখলাম, আপনি বেসিক দিয়ে রাখতে পারবেন খুব সহজে। ঠিক আছে, স্যার আপনি 100 এতটুকু স্যার 115। 116 বিষয়ে, স্যার হ্যাঁ 116 বিষয়ে আমার একটা ইয়ে আছে যে আচ্ছা, 116 আমরা টা ডিটেলসে সামনের ক্লাসে জানবো না আজকে, যেহেতু আচ্ছা আমাদের আচ্ছা, আমাদের সময় ঠিক যাচ্ছে। আছে আমি ঠিক আছে কিন্তু প্রশ্ন ঠিক শুনতে আছে ঠিক আমার আছে কোনো অসুবিধা নাই, কিন্তু প্রশ্ন শুনতে ঠিক আছে। গেলে কি হবে, আমি আমার পড়াটা শেষ করতে পারবো না। আমি চাচ্ছি যে এটা শেষ আচ্ছা করে আচ্ছা, দিলে আপনি আপাতত ভাষায় অ্যাডভান্স হয়ে যান, তারপরে আমরা আরো ডিটেলসে আলোচনা করবো, কোনো সমস্যা নাই। জি একমাত্র জি ওই জি তারাবির নামাজটা, তো এই জন্য আমি একটু তাড়াহুড়া করতেছি। আচ্ছা, এদিকে আবার আমার জি জি বাসায় জানানো চলতেছে। আচ্ছা, তারপরে দেখেন সাক্ষীর যোগ্যতা একটু আগে বলছি 118 দ্বারা, যিনি প্রশ্নবোধী উত্তর জি দিতে পারে তিনি সাক্ষী। আর 119-এ বহুবার সাক্ষী। 120-এ হচ্ছে স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী। এটা এখানে দেই নাই। হুম। স্বামী স্ত্রীটা যোগ্য সাক্ষী। আচ্ছা, এটা হচ্ছে সাক্ষীর যোগ্যতা। অযোগ্যতা কি, বিচারককে সাক্ষী হিসেবে বাধ্য করা যাবে না, স্বামী স্ত্রীর যোগাযোগ বাধ্য করা যাবে না, পেশাগত যোগাযোগ প্রফেশনাল কমিউনিকেশন এখানে বাধ্য করা যাবে না। ঠিক আছে। আর যোগ্যতার মধ্যে আরেকটা ধারা বলছিলাম, দুষ্কর্মের সহযোগী, অ্যাকমপ্লাইস। একটা অপরাধী আরেকটা অপরাধীকে নিয়ে কি করতে পারে, স্বীকারোক্তি দিতে পারে, তাই না? জি এবং জি সেই স্বীকারোক্তির উপর ভিত্তি করে দণ্ড দিলে সেই দণ্ডটা কি হবে না, অবৈধ হবে না। আবার বললো সমস্যা হইলে যেন ঠিক ঠিক আছে। আচ্ছা, সেটার উপর ভিত্তি করে দণ্ড দিলে কি হবে না, সেই দণ্ডটা অবৈধ হবে না। ঠিক আছে, ক্লিয়ার আঙ্কেল? ঠিক আছে তো সব? ঠিক আছে ঠিক আছে। ওকে, কোন সমস্যা হলে আবার ডাকবো কিন্তু আপনাকে। ওই আমার মোবাইল নাম্বার দিয়ে গেছি। আচ্ছা আমার আচ্ছা মোবাইল আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝছেন বিষয়গুলো? জি তাহলে অ্যাকমপ্লাইস বা দুষ্কর্মের সহযোগী, ঠিক আছে, এইটা জি হচ্ছে আপনার বিষয়। তাহলে এক আসামি আরেক আসামিকে জড়িয়ে স্বীকারোক্তি দিতে পারবে, সেই স্বীকারোক্তির উপর ভিত্তি করে দণ্ড দিলে সেটা অবৈধ হবে না। তার মানে কি, এটা যোগ্য সাক্ষী। আসামি কি, আমি মনে করেন আসামি, আরেকটা লোক আসামি, তাহলে আমি কি আরেকটা লোকের বিরুদ্ধে সাক্ষী দিতে কি আমি যোগ্য কিনা? এটাই তো কম্পিটেন্সি, যোগ্য। জি আচ্ছা, তারপরের স্লটে কি সাক্ষীর সংখ্যা, সাক্ষীর কোনো নির্দিষ্ট সংখ্যা নাই, এটা একজনও হইতে পারে। যদি পরীক্ষা আসে সাক্ষীর সংখ্যা, সাক্ষ্য হয় কয়জন, কত দিল নির্দিষ্ট নাই, কত দিল ন্যূনতম একজন, বড় কত দিবে এই ন্যূনতম 10 জন, অন্যরা তো দিবে 100 জন, তাহলে কোনটা হবে, সাক্ষীর কোনো সংখ্যা নাই, নির্দিষ্ট নাই। নির্দিষ্ট নাই। আচ্ছা, আর সাক্ষ্য গ্রহণের গ্রহণযোগ্যতা 136, এটা একটু পড়তে হবে ভাইয়া, এটা খুব গুরুত্বপূর্ণ। ধরেন বাদী পক্ষ গ্রহণযোগ্য সাক্ষী দিবে, বিবাদীয় গ্রহণযোগ্য সাক্ষী দিবে, তাহলে দুইটার মধ্যে কোনটা বেশি গ্রহণযোগ্য এটা কে নির্ধারণ করবে, জাজ। ঠিক আছে, জাজ টু ডিসাইড অ্যাজ টু জি অ্যাডমিসিবিলিটি অফ এভিডেন্স। জাজ কি করবে, অ্যাডমিসিবিলিটি, গ্রহণযোগ্যতা নির্ধারণ করবে। দুই পক্ষই তো গ্রহণযোগ্য সাক্ষী দিচ্ছে, বাদীও গ্রহণযোগ্য সাক্ষী দিচ্ছে, বিবাদীয় গ্রহণযোগ্য সাক্ষী দিচ্ছে, তো দুইটার মধ্যে দুইটাই কি গ্রহণযোগ্য, তো বিচারক কি দুইটাকে নিবে? জি না।
না, যার আদালত যার ইন্ট থেকে যেটা হ্যাঁ গ্রহণযোগ্য মনে হবে সেটাই নিবে। সেটাকে করবে। এটা 136 এটা ধারা, খুবই অথেন্টিক হবে গুরুত্বপূর্ণ, স্যার, সেটা নেবে। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, 137-এ বলছে জবানবন্দি সংজ্ঞা, যারা পুরো জবানবন্দির সংজ্ঞা। আর ক্রমটা 138। ইঙ্গিত ভাই প্রশ্ন বলে দিচ্ছি, লিডিং কোয়েশ্চেন একটু আগে বলছি, এই জন্য আমি বেসিকটা পড়াইছি যাতে এখন পড়াইতে আমার সুবিধা হয়। টেকনিকটা বুঝছেন? বুঝছি। জি 142-এ কি ওই যে বলছি যে ইঙ্গিত ভাই প্রশ্ন জবানবন্দিতে করা ইঙ্গিত যায় ভাই না। প্রশ্ন যায় না। করা যাবে না, তবে হুম। ওটা যদি ইন্ট্রোডাক্টরি হয়, ইন্ট্রোডাক্টরি মানে কি, সূচনামূলক, এবং এটা সূচনামূলক। আনডিসপিউটেড হয়। আনডিসপিউটেড মানে কি? আনডিসপিউটেড মানে হচ্ছে আপনার হচ্ছে আহ, বিরোধ নাই, এরকম কোনো বিষয় হয়। এই যে যেমন বলছিলাম 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখানে কোনো বিরোধ নাই, সব দলের একই অবস্থান। এটা হচ্ছে আপনার ডিসপুট নাই, মানে কি বিরোধ নাই। আরেকটা হচ্ছে সাফিসিয়েন্টলি প্রুফ, একদম অনিবার্য সত্য ঘটনা, যেমন সূর্য পূর্ব দিকে উঠে, এরকম কোন সত্যি ঘটনা, চিরন্তন সত্য আর কি। চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। ঠিক আছে, এরকম কোন থাকলে এই তিনটা বিষয়ে কি করা যায়, জবানবন্দির সময়ও লিডিং কোয়েশ্চেন করা যাবে। বুঝছেন? এটা হচ্ছে ব্যতিক্রম, বুঝছেন কিনা? জি আচ্ছা, 143-এ বলছে জেরায় ইঙ্গিত ভাই প্রশ্ন করা যাবে, যেমন আপনি কি ঢাকা গিয়েছিলেন। আচ্ছা, জেরায় বৈধ প্রশ্ন 146 খুবই গুরুত্বপূর্ণ, রিটেনের জন্য গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য, কোশ্চেন লফুল ইন ক্রস এক্সামিনেশন। জেরায় বৈধ প্রশ্ন, ঠিক আছে, সাক্ষীকে জেরা করার সময় এমন প্রশ্ন করা যায় যাতে করে তার সত্যতা পরীক্ষা করার জন্য। জেরা করে কেন? ওই যে উল্টাপাল্টা জিগায় কেন? সততা পরীক্ষা করার জন্য, তার পরিচয় মর্যাদা আবিষ্কার করার জন্য। আরেকটা কি, চরিত্রের উপর অনেক সময় আঘাত করে, তুমি এটা করছো ওইটা করছো, হ্যাঁ, বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অনিশ্চয়তা সৃষ্টি করার জন্য। যেমন আপনার যারাই ভিকটিমের অনৈতিক চরিত্র ও পূর্ববর্তী যৌন আচরণ সম্পর্কে প্রশ্ন করা যাবে না, এটা বলছে 146-এ। তবে ন্যায় বিচারের স্বার্থে আবার করা যাবে আদালতের অনুমতি নিয়ে। আর আগে করা যেত, 155 ধারাতে ছিল, 155-র 4 উপবিধিটা বিলুপ্ত হয়েছে, অমিটেড হয়ে গেছে। 155-র 4 বিলুপ্ত হয়ে 146-এর 3 উপবিধিতে এই বিষয়টা অ্যাড হয়েছে 2022 সালের সংশোধনীতে। এই যে 155 ধারাটা আছে না, সাক্ষীর বিশ্বাসযোগ্যতার অভিশংসন, এইখানে 155-র 4 উপবিধিটা বিলুপ্ত হয়েছে। আর এই 155-র 4 উপবিধিতে আগে ছিল যে ওই যে অনৈতিক যৌন চরিত্র, এটা নিয়ে প্রশ্ন করা যাবে, এটা উম, বাদ দিয়ে দিচ্ছে। তাহলে ওমিটেড হচ্ছে কত? 155-র তাই 4। আচ্ছা, ওমিটেড হয়ে অ্যাডিশন হয়েছে কোথায়? 146 146 ধারার 3 উপবিধিতে এই কথাটা বলে দিছে, যে আবার এখানে বলে দিছে যে যারাই যৌন আচরণ সম্পর্কে প্রশ্ন করা যাবে না, যে পূর্বে সে মনে করেন যে এগুলা তো বুঝছেনই। আর অনৈতিক চরিত্র, ঠিক আছে, ধর্ষিত বা এটা সেটা উল্টাপাল্টা এরকম প্রশ্নগুলা, এগুলা করা যাবে না। তবে ন্যায় বিচারের স্বার্থে করা লাগলে করতে পারেন আপনি। ঠিক আছে, এটাই হচ্ছে 146-এর 3 উপধারা। এখন দেখেন, আমি আপনার একটু সাথে থাকবো। হ্যাঁ ভাই, কখন আসবেন? হ্যাঁ, আলাম, কখন আসবেন? ঠিক আছে, 9টা 5-এ থাকেন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, লিমন আছে, লিমন আছে। আর আমি, আরেকজন আছে, আমি বলবো, আপনি গাড়ি নিয়ে আসেন, আমি পরে নারায়ণগঞ্জ থেকে আসুন। আচ্ছা, আমি একটু পরে ফোন দিতেছি, একটু পরে ফোন দিতেছি। আচ্ছা শুনেন, সরি, ইয়ে আপনার হচ্ছে, কোথায় ছিলাম? 155 ধারা। 143। ও আর 100 ওখানে পরে ছিল ও, আমি যেটা বলতে চাচ্ছিলাম, দেখেন, আপনি পার্ট 2-তে চলে যাবেন। এখানে কিন্তু এইটা পড়বেন, এখন সব পড়া হয়ে গেছে না, এখন পার্ট 2টা পড়বেন। এই যে দেখেন, পার্ট টু বুলেট পয়েন্ট, বুলেট পয়েন্ট হাইলাইট দেখতে পাচ্ছেন? জি এখানে দেখেন, এই যে আপনার এই ভিকটিমের মর্যাদা রক্ষা এই সংশোধনী 3 নাম্বার একটা পয়েন্ট আছে, ধর্ষণ সংক্রান্ত মামলায় ভিকটিমের মর্যাদা রক্ষায় সংশোধনী আনা হয়েছে সাক্ষ্য আইনের 155-4 আর 146 ধারায়। এই বিষয়টা এখন বুঝছেন? বুঝছি। এই যে হলুদ মার্ক, এই বিষয়টা বুঝছেন? 155-4 আগে ছিল যে ধর্ষণ সংক্রান্ত মামলায় ভিকটিমের অনৈতিক চরিত্র
ঠিক আছে, অনৈতিক চরিত্র সম্পর্কে আপনার প্রশ্ন করা যাবে। এটা অমিটেড হয়েছে, অমিটেড হইয়া 146 ধারায় ওই বিষয়টা, ওই যে একটু আগে যেটা দেখাইলাম, অ্যাড হয়েছে, করা যাবে না, তবে ন্যায় বিচারের জন্য করা যাবে। 155(4) বিলুপ্ত হয়ে 146-এর সাথে এটা কানেক্টেড হয়েছে। তাহলে এটাই হচ্ছে আপনার বিষয়। ক্লিয়ার? তাহলে এখন এটা বুঝছেন, এখন আর কোনো বুঝতে অসুবিধা হবে না, এগুলো সব পড়ে ফেলবেন। আপনি দেখবেন 15টা প্রশ্নে কমন পেয়ে যাবেন আশা করছি। আচ্ছা, এখন চলে আসেন, কোথায় ছিলাম? 155। ও সরি, ওই মাঝখান দিয়ে আসলে 146 ছিল স্যার। ডিস্টার্ব, ওটা কোথায় ছিলাম? 146-এ। আচ্ছা, একবারে দেখেন, আমি টেকনিকটা যেটা একটু বলে দিই। কয়টা বাজে? 8টা 6। আচ্ছা, আদালত দেখেন, এই আদালত, আতে 48, আতে আদালত, তার মানে কি? আদালত সিদ্ধান্ত নিবে কখন প্রশ্ন করা যাবে, কখন প্রশ্ন করা যাবে না। প্রশ্ন নিষিদ্ধ। পরীক্ষায় এমসিকিউ আসতে পারে, রিটেন আসতে পারে। নিচের কোন ধারাতে, ঠিক আছে, আদালত কোনো একটা প্রশ্ন করা বা না করার জন্য সিদ্ধান্ত নিতে পারবে? কাউকে আপনার করতে পারবে, প্রশ্ন নিষিদ্ধ করতে পারবে, যে তুমি এই ধরনের প্রশ্ন করতে পারবা না, যেটার দরকার নাই। এটা 148 ধারাতে বলছে। আদালত সিদ্ধান্ত নিবেন কখন প্রশ্ন করা যাবে, কখন করা যাবে না। এই সম্পর্কিত রিটেন পরীক্ষা এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। তারপরে যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করা যাবে না, এটা 149 ধারা, এটা একটু মুখস্থ করবেন। আর আতে আদালত, আতে 48, এটা হচ্ছে একটা টেকনিক। আর হচ্ছে আপনার আদালত যুক্তি নিয়ে কাজ করে, 149, এটা এইভাবে মনে রাখেন। আর কুচ্ছা বা অশ্লীল প্রশ্ন, একা একা কুচ্ছা রটনা করা যায় না, 151 সাথে মিল রেখে। আর অপমান, অপমান বা উত্তক্ত করার জন্য, অপমান বা উত্তক্ত করার জন্য, বা হচ্ছে বিরক্ত করার জন্য, ঠিক আছে, উত্তক্ত মানেই তো বিরক্ত। তাইতে বতে বিরক্ত, আপনি বিরক্ত লেখেন, উত্তক্ত মানেই কি? সিনোনিম বিরক্ত। বতে বিরক্ত, বতে 52, 100টা বাদ, 52-তে চলে যাবেন। কিছু জিনিস আছে একটু টেকনিক করে পড়বেন, কারণ এটা আপনার বারবার পেশ লাগবে, এটা মুখস্থ করেও আপনি মনে রাখতে পারবেন না। এই জন্য একটু টেকনিক করেন। বতে 52, বতে বিরক্ত, ঠিক আছে, বিরক্ত লিখতে বল লাগে, 52 লিখতে বল লাগে। কত 152? 152, শুধু 52 না, 152। তাহলে অপমান বা উত্তক্ত করার, ঠিক আছে, বতে বিরক্ত আর বতে 52, তাহলে 152 ধারাতে এটা আছে। এতটুকু ভাবে পড়ে ফেলবেন, আশা করছি সমস্যা হবে না। একটু মনোযোগী হইতে হবে, কারণ আপনি যেটা চাচ্ছেন ওইটাতে যদি একটু সময় না দেন, তাহলে তো আপনি ওইটা উদ্ধার করতে পারবেন না। আচ্ছা, তারপরে আমরা বৈরী দেখে ফেলবো। 154, স্যার, এটা বললাম বার তো। কাউন্সিলে বার কাউন্সিলে অভিযোগ দেওয়া লাগবে স্যার, কোনটাতে স্যার, এটা 51-তে না 52-তে 150, স্যার? 150-এ, ওই 150। 150-এ। ওই যে যুক্তিসঙ্গত কারণ ছাড়া যদি কেউ প্রশ্ন করে, এটা সাধারণত আসে না পরীক্ষায়, এই জন্য এখানে দেই নাই। ঠিক আছে, 150-এ কি বলছিলাম আমি? যুক্তিসঙ্গত কারণ ছাড়া যদি কেউ কোনো প্রশ্ন করে, এই যে হ্যাঁ, 149 এখানে একটা কোশ্চেন আছে আমার, এখানে একটা আমার কোশ্চেন আছে। হ্যাঁ, সেটা যদি, সেটা তো এমনও হতে পারে যে আইনজীবী তো আইনজীবীর এগেনস্টে গিয়ে বার কাউন্সিলে সেটা অভিযোগ দায়ের করতে পারে, নট অনলি ফর জাজ, জাজই তো না, এটা একমাত্র। আদালতের বিষয়, আদালত করবে। আইনজীবীর বিরুদ্ধে সেটা অন্য বিষয়ে করতে পারেন, পেশাগত আচরণ নিয়ে। অন্য বারের ওই যে বাংলা বার কাউন্সিল অর্ডার আচরণ বিধিতে ওখানে বলা আছে, সেটা অন্যভাবে। এটা আদালতের বিষয়, হ্যাঁ। এটা জজ অভিযোগ করবে আর কি, এটা বার জজ কাউন্সিল। অভিযোগ করবে, জজ বা বিচারক। এটা ওনার ওনার বিষয়গুলো আমরা দেখতেছি। ওকে। জি জি। আচ্ছা, 150-এ বলছে আদালত কি করবে, সিদ্ধান্ত নিবে। ঠিক আছে, আদালত যদি দেখে যে কোনো একটা অ্যাডভোকেট উল্টাপাল্টা প্রশ্ন করতেছে, তাহলে আদালত যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করতেছে, আদালত চাইলে অ্যাডভোকেটদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান বার কাউন্সিল বা হাইকোর্টে প্রশ্ন করতে পারে, অভিযোগ করতে পারে 150 ধারা অনুযায়ী। আচ্ছা, তারপরে আমরা দেখবো 154 বৈরী সাক্ষী। বৈরী সাক্ষী কি? বৈরী সাক্ষী হচ্ছে, আমি কিন্তু এত স্পিডে পড়াবো না, রোজার জন্য স্পিডে পড়াচ্ছি, বুঝছেন কি না? আপনার টেনশন করার কিছু নাই। বৈরী সাক্ষী হচ্ছে আপনার একটু সময় নাই তো। হ্যাঁ, ঠিক আছে, সময় নাই। আচ্ছা, এরপরে রমজানের পরে আমরা একটু স্লোলি সময় নিয়ে 2 ঘন্টা সময় নিয়ে পড়বো। বৈরী সাক্ষী, বৈরী সাক্ষী হচ্ছে কি, ধরেন আপনি যে সাক্ষীর আনছেন আপনার বিপক্ষে প্রশ্ন করলো, মানে মির্জাফরি যেটা, তখন আপনি আদালতের অনুমতি নিয়ে ওই সাক্ষীরে জেরা করতে পারেন। ঠিক আছে, নিজের সাক্ষীরে তো কেউ জেরা করে না, আপনি নিজের সাক্ষীরেও জেরা করতে পারবেন। এটি হচ্ছে বৈরী সাক্ষী এভিডেন্স। আর হচ্ছে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা, এটা হচ্ছে 155। আমরা তো বললাম এটা সাক্ষীর বিশ্বাসযোগ্যতা, সে ঘুষ খায়, সে হচ্ছে সাক্ষী দেওয়ার অযোগ্য, ঠিক আছে, সে তার কাজই হচ্ছে
যোগসাজশ করে সাক্ষী দেওয়া, এইভাবে যদি আদালতকে কনভিন্স করতে পারেন তাহলে সে যে অযোগ্য এটা আপনি প্রমাণ করতে পারলেন। এটা হচ্ছে 155। তারপরে 165 বললামই বিচারকের ক্ষমতা এবং বিচারকের দুর্বলতা, মানে লিমিটেশন, দুইটাই এখানে আছে 165-তে। আর 166-তে বললাম সাক্ষীর আপনার নতুন করে বিচার করার কিছু নাই, যদি অন্যায়ভাবে সাক্ষ্য গ্রহণ বা বর্জন, ধরেন যে 10 জনের সাক্ষী নেওয়ার কথা, সাক্ষী নিচ্ছে 4 জনের, নিয়ে রায় দিয়ে দিছে, এই জন্য অন্যায়ভাবে আবার নতুন করে সাক্ষী নিতে হবে, এটা বলার সুযোগ নাই। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমরা গত ক্লাসে মনে হয় বলছিলাম যে আপনার একটা বিষয় বুঝাই দেবো, আবার এটা একটু বলে দিই। 30 ধারা, এটা বলে আমি শেষ করবো 2 মিনিটের মধ্যে, এটা খুব গুরুত্বপূর্ণ। 30 ধারা, 133 ধারা, আর হচ্ছে 114 ধারা, এটা আমি আবার একটু বলতেছি, এখান থেকে প্রশ্ন আসবে। 30 ধারাতে কি বলছে? অ্যাকমপ্লাইস বা কো অ্যাকিউজড বা রাজসাক্ষী, এদেরকে আপনার সাক্ষী হিসাবে প্রাসঙ্গিক করছে, মানে একটা আসামি আর একটা আসামির বিপক্ষে সাক্ষী দিতে পারবে, এটা প্রাসঙ্গিক না করলে তো সাক্ষী দিতে পারতো না, প্রাসঙ্গিক করছে 30 ধারা। আর এই প্রাসঙ্গিকতার উপর ভিত্তি করে দণ্ড দিলে সেই দণ্ডটা অবৈধ হবে না, এটা বলছে 133 ধারা। আর আপনার হচ্ছে এই এই 114 ধারাতে বলছে পারিপার্শ্বিক সাক্ষ্য দেখে তারপরে কি যেন সিদ্ধান্তটা নেয়। তাহলে 30, 133 আর 114 এই তিনটা মিলিয়ে আপনাকে অ্যান্সার করতে হবে। 114 ধারা অনুযায়ী সাপোর্টিভ ডকুমেন্ট, ধরেন আপনার কেউ কি কিছু বললে আপনি সাথে সাথে বিশ্বাস করেন না, কোনো প্রমাণে যান, একটা প্রমাণে যান, আপনি প্রমাণ করবেন, বুঝলেন না? সাপোর্টিভ ডকুমেন্ট আছে কিনা এটা দেখবেন, এটাই হচ্ছে 114 ধারা। তাহলে 30, 133 আর 114 এই তিনটা বিষয় ক্লিয়ার হতে হবে। আরো অনেক কিছু আছে, আমরা ধীরে ধীরে আরেকটা রিভিশন ক্লাস করব আমরা সাক্ষ্য আইনের উপর, একদিনে টোটাল সাক্ষ্য আইন করবো। এর আগে আপনারা হচ্ছে পরে কমপ্লিট করেন। এখন 15টা প্রশ্ন আপনার কার কার পড়া হয়েছে গ্রুপে একটু বললেন, আমি হচ্ছে ফোন দিব র্যান্ডমলি, অথবা এমনও হইতে পারে আগামীকালকে জুমে না, আমি দেখা যায় হোয়াটসঅ্যাপে আপনার একটু ফোন দিতে পারি 5-6 মিনিট আপনার এমনি আলোচনা করার জন্য, যে আমি একটু প্রশ্ন ধরবো যে এটা আপনি করছেন কিনা, ঠিক আছে? জি আর আমাদের জি। পরবর্তী ক্লাসটা শুক্রবারে তো আমার আজকেও একটা দাওয়াত আছে, ওই যে ফোন দিচ্ছে আর আসতেছে গাড়ি নিয়ে, স্যার তোমারও স্যার একটা দাওয়াত আছে। আচ্ছা, আমি বলতেছি ডিটেলস দাঁড়ান। এই শু- 167 নিয়ে আমার কথা আছে স্যার। হ্যাঁ, কি কথা দ্রুত বলেন। আমি বলছি যে শু- অন্যভাবে যদি হ্যাঁ, সাক্ষ্য গ্রহণ করে, হুম, অন্যভাবে সাক্ষ্য দেয়, যদি সেই সাক্ষ্য গ্রহণের করার পরে যদি সেই সাক্ষ্যের উপর নির্ভর করে যে বিচার দেওয়া হয় বা যে যে জাজ দেওয়া হয়, ঠিক আছে, হুম, সেটার উপরে যদি কোনো মানে মানে বাদী পক্ষ বা বিবাদী পক্ষ যদি আপত্তি করে, সেখানে তো আপিলে যাবে। তা হুম। আপিল গেলে সেখানে কেন বিচার করা যাবে না? না, এটা নতুন করে ওই আদালতে বিচার করার কথা, আপিলের বিষয়টা আসতেছে না। ওই আদালত তো করা যাবেই না, সে চিফ জুডিশিয়াল করে যখন বিচার হবে, সে তো দায়রা জজে আপিল করবে। হ্যাঁ, ও আপিল তো করতে পারবেই, আমি কিন্তু বলতেছি যে হ্যাঁ, ওইটা ওই আদালতে করতে পারবে না যে আপনার সাক্ষ্য গ্রহণ ঠিক হয়নি, আবার সাক্ষ্য গ্রহণ করেন, আবার নতুন করে জি। বিচার করেন, এটা বলা ও যাবে ও না। আচ্ছা, সেটাই, হ্যাঁ, ওই আদালতে করা যাবে না। জি জি, সেটা বুঝছেন ঠিক কিনা? আছে। যে জি জি আপনার জি। সাক্ষ্য 10 জনের মধ্যে 4 জনের নিচ্ছেন, বাকি 6 জনের হুম না হুম নিয়ে আপনি রায় হুম দিচ্ছেন কেন? আপনি 6 জনের আবার নেন, নিয়ে পরে আপনি না না, রায় দেন। সেটা ঠিক আছে, ওইটা করা যাবে না। হ্যাঁ, ঠিক আছে। বুঝছেন? আর এমনিতে তো রায়ের বিরুদ্ধে প্রতিকার কি? আপিল না? হুম, ওটা তো আপিলে জি যাবেই। জি ওটা জি। তো ভেরি সিম্পল ইস্যু। আমরা আপিলও করবো। ফৌজদারি কার্যবিধিতে আপিল কয় ধরনের, মানে কয়টা ইস্যুতে আপিল করা যায়, দেওয়ানিতে কয়টা ইস্যুতে আপিল করা যায় বলেন? জি ফৌজদারিতে 3টা বিষয় আছে আপিলের জি জন্য। একটা হচ্ছে জি। দণ্ডের বিরুদ্ধে আপিল করা যায়, আরেকটা হচ্ছে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল করা যায়, আরেকটা কি খালাসের বিরুদ্ধে আপিল করা যায়। খেলার বিরুদ্ধে আপিল করা যায়। জি জি। এগুলা থেকে প্রশ্ন 1 মার্ক সব সময় আসে, এখান থেকে আমি 1 মার্ক নিশ্চিত করে দিব। দেওয়ানি থেকেও আপিল থেকে 1 মার্ক আসে, রিভিশন থেকে 1 মার্ক আসে, এখানে দণ্ড, আমি নিশ্চিত করে অপদস্থ আর দিব। হলো খালাস, তিনটার বিরুদ্ধে আপিল করা হ্যাঁ, যাবে। দণ্ড, অপর্যাপ্ত অপদস্থ। দণ্ড, খালাস। দণ্ডের জি, বিরুদ্ধে আপিল আদালত কয়টা? 3টা। অপর্যাপ্ত তিনটা। দণ্ডের বিরুদ্ধে আপিল আদালত 3টা, খালাসের বিরুদ্ধে আপিল আদালত 2টা। হুম। জি এগুলো মনে রাখতে হবে, কারণ আপিল যেখানে করবেন এর হায়ার ফোরামে আপিলটা করতে হবে, রায় যে আদালত দিছে। মনে করেন জি জি দণ্ডের জি। বিরুদ্ধে রায় দিছে, আপিল কোথায় হবে? তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোন একটা দণ্ডের বিরুদ্ধে রায় দিছে, আপিল কোথায় করবেন? তখন এটা চিফ জুডিশিয়ালে যাবে। আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোন একটা তখন দণ্ডের তো বিরুদ্ধে দাঁড়াতে যাবে, আপনার দাঁড়াতে যাবে। ইয়ে রায় দিছে, সেটা দায়রাতে যাবে। আর জি, হচ্ছে দ্বিতীয় তৃতীয় শ্রেণীটা যাবে কোথায়? চিফ জুডিশিয়ালে, জুডিশিয়ালে যাবে চিপে। ঠিক আছে। আর জি, চিপেরটা যাবে কোথায়? দাঁড়ায় দায়রাতে। আর দায়রারটা যাবে কোথায়? হাইকোর্টে। হাইকোর্ট। জি। আচ্ছা, আপিল কিন্তু আবার এই ফৌজদারিতে দ্বিতীয় আপিল আছে, কিন্তু সব ক্ষেত্রে না, এগুলো আমরা না না, জানি। সব ক্ষেত্রে নাই, সব ক্ষেত্রে না। জি খালাসের
ইস্যুতে আছে, আর বাকিগুলাতে কি আছে কি নাই এগুলো আমরা যখন ফৌজদারি পড়বো তখন দেখবো। আর জি জি খালাসের জি বিরুদ্ধে আপিল আদালত কয়টা? দুইটা। হুম, দুইটা জি দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট খালাস দিছে, আর হুম তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট খালাস দিছে, আপিল করবেন কোথায়? তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট খালাস দিলে আপিল করবো চিপে। ও খালাস খালাস না, খালাসে খালাসের আপিল খালাস চিপে করা যাবে না, জি জি এগুলো সব আপিল ডিটেলসে চিপে করা বলে যাবে দিব। না, ওইটা দাঁড়া যাবে স্যার দাঁড়ায়। দায়রাতে যাবে, কারণ কি জি 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 আপিল খালাসের যেতে ক্ষেত্রে মনে রাখবেন টেকনিক আছে, একটা আদালত জি জি খালাস, একটা হুম আপিল আদালত খালাস, খালাস কোনটা খালাস? হ্যাঁ নিচেরটা, চিফ জুডিশিয়াল খালাস, নিচেরটা এখানে যাবে না। জি 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 এখন যাবে দ্বিতীয় না শ্রেণী দেখ, তৃতীয় শ্রেণী দেখ, প্রথম শ্রেণী দেখ, এটার যে আপিল দেব খালাস দায়রাতে চলে যাবে, দায়রাতে জি জি চলে যাবে, চিফ জুডিশিয়াল নাই কিন্তু খালাস শুনানি জি করতে পারে না। জি 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 ঠিক আছে, আর দায়রাটা যাবে হাইকোর্টে। তো এইভাবে প্রশ্ন আসে, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের খালাসের বিরুদ্ধে আপিল কোথায় করবে, অনেকে চিফ জুডিশিয়াল দিবে, তাহলে অ্যান্সার জিরো। জি ঠিক জি আছে, এগুলো বুঝতে হবে। আবার অপর্যাপ্ত দণ্ডটা আপিলের ফোরাম মেনটেন করে হয়, শুধুমাত্র ব্যতিক্রম আছে, যেহেতু আপিল বলছেন একটু বলে দিচ্ছি আর কি, আমরা ডিটেলসে জি পড়বো, এগুলা ভয় পাওয়ার কিছু নাই। অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর যদি কোনো আপিল করতে চায়, সেটা সরাসরি হাইকোর্টে যাবে, সেটা দ্বিতীয় শ্রেণী হোক, প্রথম শ্রেণী হোক, তৃতীয় শ্রেণী হোক, যে হুম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আপনার রায় দিক, ওই রায়ের হুম বিরুদ্ধে অপর্যাপ্ত দণ্ড কি, দণ্ড কম হয়েছে বাড়াইতে হবে। জি এটার বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর যদি যায়, তাহলে সরাসরি হাইকোর্টে যাবে, সেটা যে আদালতে জি দেখবে। জি আর জি জি অভিযোগকারীটা আপিলের ফোরাম মেনটেন করে, মানে চিফ জুডিশিয়াল, পুরো মেনটেন দায়রা, করবেন জি হাইকোর্ট, জি এগুলো দাঁড়াতে আমরা যাবে জি ডিটেলস জানবো। ঠিক আছে। জি আর দেওয়ানি রিভিশনে তো বিশাল জটিলতা আছে, এটা অনেক প্র্যাকটিশনাররাও অনেক ঠিক মতো বলতে পারে না, উল্টা পাল্টা করে। এগুলো আমরা জানবো, দ্বিতীয় রিভিশন দেওয়ানিতে কখন করা যায়। ঠিক আছে। রিভিশনের আপিল আদালত কয়টা, আপিলের আদালত কয়টা, রিভিশনের আদালত কয়টা, হ্যাঁ, এগুলো আমরা ডিটেলসে জানবো। অতএব সাথে থাকেন, সময় নিয়ে থাকেন, ইনশাল্লাহ ভালো স্যার কিছু স্যার হবে। একটা কথা বলি স্যার, জি। আমি একটু কথা বলি, সেটা হলো যে আমাদের ছোট যে 4টা সাবজেক্ট আছে ছোট, হ্যাঁ, হ্যাঁ ঈদের আগে এই শেষ 4টা করে দিতে সাবজেক্ট, বলছেন। এই 4টা সাবজেক্টের উপর আমরা খুব গুরুত্ব সহকারে এবং মোটামুটি ভালো কিছু এখান থেকে আমরা যদি ভালো কিছু মার্ক পাই, আচ্ছা, তাহলে আমি বাকি বলি 3টা শুনেন, আমরা কভার করতে পারবো আমাদের জি সাক্ষ্য শেষ, জি তারপরে আমরা আরো ক্লাস করব। আমরা জি শুক্রবারে কিছু, ঈদের পর থেকে এমনও হইতে পারে শুক্রবার দিনের বেলা আমরা একটু ক্লাস করব, যদি আপনারা চান, 10টা থেকে জি 12টা পর্যন্ত শুক্রবার সকালে। ঠিক আছে। কারণ রিভিশন গুলা করে ফেলতে হবে। উম, এটা এখন না, সময় ঈদের পরে। আর হচ্ছে আমরা আগামীকালকে একটা ক্লাস করে ফেলতে চাচ্ছি। শুক্রবারে আমার একটা ইফতারের একটা বিশাল দাওয়াত আছে অনেক দূরে, এখন আস্তে আস্তে বাসায় দেরি হবে। আমাদের কালকের ক্লাসটাও শুক্রবারের শুক্রবার ক্লাসটাও, কখন কখন দিতে চান স্যার শুক্রবার? হ্যাঁ, শুক্রবার শুক্রবার, হবে না ক্লাস, আস্তে আস্তে লেট হবে আচ্ছা স্যারের। শুনেন, লেট ঠিক হবে। আছে, সেটাই শুক্রবারে ভালো কি হবে। সকাল 10টায় করতে পারবেন? স্যার স্যার একবারে শনিবারে পরীক্ষা নেন স্যার, 2 দিন পড়ুক, আচ্ছা, পড়া হোক স্যার। শনিবার এই ক্লাসটা করেন, আপনারা এই 2 দিন পড়েন, বুধ জি বৃহস্পতি শুক্র। অথবা শুক্রবারে আমি একটা রেকর্ডেড ক্লাস ওভারঅল করে দিয়ে রাখবো, আপনারা দেখে নিন। ঠিক জি আছে, তাহলে শনিবারে শনিবার ক্লাস করেন। থেকে একবারে স্যার, হ্যাঁ, শনিবারে করে শনিবার ফেলেন। করেন, শনিবারে এর মধ্যে একবারে স্যার সাক্ষ্য। পরীক্ষা স্যার। ঠিক আছে, সাক্ষ্য শেষ করেন, শুক্রবার পরীক্ষা দিয়ে দিবেন, শুক্রবার জি পরীক্ষা দিয়ে দিবেন। জি শুক্রবার আমি প্রশ্ন দিব, ওই প্রশ্নের আমি গ্রুপটা ওপেন করে দিব, আপনারা জি 1 ঘন্টার মধ্যেই পরীক্ষাটা দিবেন, বা আমি ইনস্ট্রাকশন দিয়ে দিব, ওই সময় পরীক্ষাটা দিয়ে খাতাটা সাবমিট করবেন। 100 মার্কের পরীক্ষা হবে, বড় পরীক্ষা। হ্যাঁ, স্যার, এই যে আপনাদের 652 নাম্বার, এটা কি নগদ করা? হ্যাঁ, হ্যাঁ, নগদ বিকাশ সবই আছে। ও আচ্ছা ঠিক ঠিক আছে আছে। জি স্যার ওকে, তাহলে আজকে বিদায় নিচ্ছি। জি আপনারা স্যার কারো কোনো সমস্যা থাকলে আমার সাথে সরাসরি যোগাযোগ করিয়েন। আর জি আমি আছি, চেষ্টা করবো আপনাকে মানে উঠায় নিয়ে আসার জন্য। ঠিক আছে। জি জি ওকে স্যার। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি। আসসালামু আলাইকুম। জি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।